হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম গাইস। এইচএসসি ব্যাচ সবাই দ্রুত জয়েন করে ফেলো। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। 26 ব্যাচ যারা আছো তারাও চাইলে জয়েন করতে পারো। 25 ব্যাচে যারা দ্রুত জয়েন করে ফেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো, কি অবস্থা সবার? সবাই কই দ্রুত জয়েন করে ফেলো আমাকে। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান। ওকে, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? দ্রুত জয়েন করে ফেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে ভাই, কেমন আছেন? আয়েশা ইসলাম, হাসান রাব্বি, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। তাইফা ইসলাম ভাই, গ্রাফ চার্টটা একটু বুঝিয়ে দিবেন। তাইফা ইসলাম অবভিয়াসলি বুঝাই দিব। আচ্ছা, নাইম এস কে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরাকান এফ জয়েন করেছে। তানজিলা জান্নাত দিনা আছে। সে যদি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই কেমন আছে? ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। সিলেট বোর্ডের জন্য সাজেশন ভাই, সব বোর্ডের সাজেশন পেয়ে যাবো। নমস্কার ভাইয়া। জয়া ত্রিপুরা, বাকিরা কই? সবাই ওয়ান আফটার অ্যানাদার দ্রুত জয়েন করে আমাদের ধামাকা লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। বন্ধুদেরকে যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, দ্রুত বন্ধুদেরকে সবাই শেয়ার মেনশন করে ফেলো, ঠিক আছে? ওকে, সুপ্ত জয়েন করেছে। শাহরিয়ার তাসনিম লাবিবা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিকুর রহমান আতিক আছে। স্নেহা আছে। আচ্ছা, ফ্রেন্ডদেরকে মেনশন মেনশন ধুম ধারাক্কা উড়া দুরা। বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন দাও নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো, কারণ একটা গিফট আছে আজকে তোমাদের জন্য। তোমরা এত কষ্ট করে সবাই ম্যারাথন পরীক্ষা দিয়ে এসে ম্যারাথন ক্লাসে জয়েন করতে চাইছো। সো আজকে তোমরা যারা এই ক্লাসে জয়েন করেছো, তোমরা পাবা আমাদের বই গিফট। ঠিক আছে, এই বই গিফট পাওয়া তোমরা আজকে। হ্যাঁ, আমার অ্যাডমিশনের বই গিফট থাকবে আজকে তোমাদের জন্য। ওকে, যারা এখনো শেয়ার মেনশন করো নাই, বন্ধুদেরকে দ্রুত সবাই শেয়ার এবং মেনশন করে দাও। আজকে সবাই আমার অ্যাডমিশনের বই গিফট থাকবে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা দ্রুত। সো যারা অ্যাডমিশনের বই গিফট পাইতে চাও আমার লেখা, তাহলে দ্রুত তারা শেয়ার মেনশন করে দাও বন্ধুদেরকে। আচ্ছা, প্রথম কথা, ক্লাসে যারা লাইক বাটনে ক্লিক করো নাই, ক্লাসের লাইক বাটনটাতে একটা ক্লিক করো। আমরা শুরু 1 মিনিটের মধ্যে। ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করো নাই, সবাই ক্লাসের লাইক বাটনটাতে এখনই একটা ক্লিক করে ফেলো, ঠিক আছে? ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করো নাই, এখনই ক্লাসের লাইক বাটনটাতে সবাই একটা ক্লিক করে ফেলো। ভাই, আপনাকে দেখেছিলাম 18 সালে, এখন দেখি অনেক পরিবর্তন, খুব ভালো লাগে। শুক্রিয়া ভাইয়া। কিবরিয়া আছে, তহিনী আছে, সাবিয়া নওশিন আছে, আরিফুল ইসলাম আছে। কি অবস্থা? আচ্ছা, ইনজামুল আমান তানজিল আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে যারা শেয়ার আর মেনশন করো নাই, দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার আর মেনশন করে দাও। আজকের ক্লাসে আমরা 100 মার্কসের প্রস্তুতি এ টু জেড, প্রত্যেকটা জিনিস আমরা এ টু জেড খুঁটিনাটি সব শিখবো। এবং তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা, তারা পাবা আমার অ্যাডমিশনের বই গিফট। পাবা। ক্লিয়ার? ওকে ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেরিন আসছে, আহো সজীব আসছে। আসসালামু আলাইকুম স্যার। সৈয়দা তাসনিয়া। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও আমাকে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে? এই ক্লাসটাতে যারা লাইক দাও নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। হ্যাঁ, ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করো নাই, ক্লাসের লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো সবাই। আর বাংলা পরীক্ষা কেমন দিছো আজকে? বাংলা দুইটা মিলায় কেমন হয়েছে? হুম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা পরীক্ষা কেমন হয়েছে? খাতাপত্রটা বের করে ফেলো সবাই। আমাদের ক্লাস আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবা, মেনশন করবা, আমি বলে দেই 20 জন পাবা 20টা বই গিফট। 20 জন পাবা 20টা বই গিফট। 20 জন 20টা। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, 20 জন পাবা 20টা বই গিফট। 20টা অ্যাডমিশনের বই, এগুলো এক একটার দাম 400 টাকা। ঠিক আছে, যারা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, দ্রুত একটা পুরস্কার তুমি জিততেই পারো, তোমাদের জন্য আজকে এটা এনেছি। ওকে, সো তাহলে আমরা শুরু করবো ভাইয়া। পুরো ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই, বন্ধুদেরকে দ্রুত শেয়ার মেনশন করে দাও। আর লেটস গেট স্টার্টেড। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো,
এই ক্লাসটাতে লাইক দাও নাই কে কে, লাইক বাটনে একটা হিট করো, লাইক দাও নাই কে কে, লাইক বাটনে একটা হিট করো। এখন আসো আমরা শুরু করি। ওকে, অফিশিয়ালি লেটস স্টার্ট দ্য ক্লাস নাও। খাতাপত্র বের করো, লেটস স্টার্ট দ্য ক্লাস। আর ইংলিশ পরীক্ষা সব সময়, চলো আমরা সামনের দিকে আগে। স্টার্ট হবে কি দিয়ে? এমসিকিউ এন্ড ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে। কি দিয়ে? এমসিকিউ এন্ড ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লাসটাতে লাইক বাটনটা যারা ক্লিক করো নাই, লাইক বাটনটাতে এখন একটা ক্লিক করে ফেলো। লাইক বাটনটাতে যারা ক্লিক করে, লাইক বাটনটাতে এখন একটু ক্লিক করে ফেলো সবাই। আর বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন দাও না, এখন বন্ধুদেরকে শেয়ার মেনশন দিয়ে ফেলো। তো প্রথম যে আমাদের এক দাগ, আমি সেটাতে যাওয়ার আগে একটু বলি, তোমাদের প্যাসেজ আসবে মোট 3টা। কয়টা প্যাসেজ আসবে? 3টা প্যাসেজ। তো 1 নম্বর কোশ্চেনের এ আর বি, এতে থাকবে 10টা মাল্টিপল চয়েস, 10টা এমসিকিউ। কয়টা? 10টা। 10টায় মার্কস কত? 5। একের বিতে থাকবে 5টা ওপেন এন্ডেড কোশ্চেন, যেটাকে তোমরা শর্ট কোশ্চেন বলো। 3 মার্কস করে 5টায় 15 মার্কস। ঠিক আছে? এইবার এটা গেল 1 নাম্বার প্যাসেজ। 2 নাম্বার প্যাসেজ থেকে কি আসে? একটা ফ্লো চার্ট। কি আসে? ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফার আসে না, তোমাদের আসবে না। 3 নাম্বার প্যাসেজ থেকে কি আসে? 3 নাম্বার প্যাসেজ থেকে আসবে একটা সামারি। তাহলে 1 নাম্বার প্যাসেজ, 2 নাম্বার প্যাসেজ, 3 নাম্বার প্যাসেজ। 2 নাম্বার প্যাসেজ থেকে ফ্লো চার্ট, 3 নাম্বার প্যাসেজ থেকে সামারি। এটা হচ্ছে বেসিক। এটা কি? এটা হচ্ছে বেসিক। ক্লাসটাতে যারা লাইক বাটনটাতে ক্লিক করো না, এখনই লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করো না, এখনই সবাই লাইক বাটনে ক্লিক করে ফেলো। আর আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, 20 জন পাবা আবার 20টা অ্যাডমিশনের বই গিফট। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 20 জন পাবা 20টা অ্যাডমিশনের বই গিফট। তো যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, এখনই সবাই বন্ধুদের দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। ওকে, সো ফার্স্ট অফ অল এমসিকিউ তে আমরা আসি। এটা তোমরা যখন স্টার্ট করবা, এমসিকিউ কয়টা কোন জায়গা থেকে আসবে? ওয়ার্ড মিনিং থেকে তোমাদের 6টা অথবা 7টা। ওয়ার্ড মিনিং এর মধ্যে কি থাকবে? ম্যাক্সিমাম থাকবে, মানে 5টাই তোমরা পাবা সিনোনিম রিলেটেড। রিলেটেড সিনোনিম মানে সমর্থক শব্দ। আর 2টা পাবা বা 1টা পাবা অ্যান্টোনিম। 2 বা 1টা থাকবে। সাধারণত অ্যান্টোনিম আসে না, সিনোনিম বেশি আসে, বাট তারপরে 2-1টা দিয়ে দিতে পারে। আর বাকি 3টা অথবা 4টা এটা তোমরা পাবা হচ্ছে প্যাসেজের মধ্যে যে জ্ঞানমূলক বা ইনফরমেশন টাইপ তথ্য থাকে, সেই তথ্যমূলক, মানে প্যাসেজের মধ্যে থেকে তথ্য নিয়ে। তো ধরো ওয়ার্ড মিনিং থেকে যদি 6টা থাকে সিনোনিম রিলেটেড, সিনোনিম অ্যান্টোনিম মিলে, অ্যান্টোনিম আসে না, বাট তারপরও আরিয়া থেকে দেখো ওয়ার্ড মিনিং থেকে হয় 6টা থাকবে, না হয় 7টা থাকবে। ওয়ার্ড মিনিং থেকে যদি 6টা থাকে, তাহলে প্যাসেজ থেকে থাকবে 4টা। তাহলে 6 আর 4 10টা প্যাসেজ থেকে ডাইরেক্ট ইনফরমেশন। এটা দেখাচ্ছে, সবগুলো एग्जांपल দিব। আর ওয়ার্ড মিনিং থেকে যদি 7টা থাকে, তাহলে প্যাসেজ থেকে থাকবে 3টা, টোটাল 10টা। 10টা মার্কস কত? 0.5 করে। টোটাল 10টা মার্কস হচ্ছে 5 মার্ক। 0.5, সো 10টা এমসিকিউ তে 5 মার্ক। এখন আমার একটা কোশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে এইটা কিন্তু তোমাদের 1 নাম্বারের এমসিকিউ এর কোশ্চেন। 1 নম্বর এটা, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, আমাদের 1 নং কোশ্চেন। তো ভাইয়া হ্যালো, দেখো খেয়াল করো সবাই। তো 1 নং কোশ্চেনে যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, 1 নং কোশ্চেনের অ্যানসারটা যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে তোমার খাতার প্রতি স্যারের ইমপ্রেশনটা কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে খাতার প্রতি স্যারের ইমপ্রেশন, আমি একটা एग्जांपल দিই। ফর एग्जांपल, আচ্ছা ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো সবাই। গাইস, ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করো নাই, ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করে না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ধরো তোমার একটা পরীক্ষার খাতা, তো পরীক্ষার খাতার একবারে বিসমিল্লাহতে তোমার এমসিকিউ। তো এমসিকিউ যদি জাস্ট এটা ফর एग्जांपल চিন্তা করো, কেউ যদি 10টা এমসিকিউ এর 10টাই কারেক্ট করতে পারো, তাহলে স্যার তারে 1 নাম্বার কোশ্চেনেই ফুল মার্কস দিল, 5 এর মধ্যে 5। তাহলে তার খাতার প্রতি স্যারের ইমপ্রেশন কেমন হবে একটু চিন্তা করো, যে বাহ কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রে, 10টা এমসিকিউ কারেক্ট করছে, 5 এ 5। তো 1 নাম্বার কোশ্চেনের গুরুত্ব যে কোনো পরীক্ষাতে সবসময় অন্যরকম। 1 নাম্বার সৃজনশীল বলো, 1 নাম্বার এই ইংলিশ বলো, আইসিটির 1 নাম্বার বলো, যে সাবজেক্টে পরীক্ষা দাও, তুমি এক দাগে যে অ্যানসারটা করার চেষ্টা করবে, এটা 5 এর মধ্যে 5। 10টা এমসিকিউ 10টাই কারেক্ট করার, কারণ এইটার উপর তোমার খাতার ইমেজ নির্ভর করে। এটার উপর তোমার খাতাটার ইমেজ নির্ভর করছে, যে স্যার তোমাকে কত মার্কস দিবে এটা নির্ভর করতেছে এটার উপর। যখন স্যার তোমার 1 নম্বরে 5 এ 5, স্যারের ইমপ্রেশন চিন্তা করো, বা কয়টা স্টুডেন্ট আছে যারা 5 এ 5 পায় বলো, তো তোমার এই একটা ইমপ্রেশন মেক প্রথমেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমরা একটু আসি যে ওয়ার্ড বিল্ডিং টাইপের কোশ্চেনগুলো কিভাবে থাকবে, প্যাসেজ থেকে কোশ্চেনগুলো কিভাবে থাকবে। চলো দেখো,
এখানে আমরা একটু এমসিকিউ দেখি। দাও, মনে করো একটা প্যাসেজ, তার মধ্যে একটা শব্দ হচ্ছে অ্যাপ্রিশিয়েট, তাহলে দা ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দা প্যাসেজ, প্যাসেজের মধ্যে আমরা যে অ্যাপ্রিশিয়েট শব্দটা পেয়েছি মিন্স, এটা কি মিন, রেফার টু, এটা কি রেফার করে, রেফার্স, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেস বাই, এর প্রত্যেকটাই সিনোনিম বোঝায়। এর যেটা দিক মিন্স, রেফার টু, রেফার্স, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেস বাই, এর সবগুলা কি বোঝায়, সিনোনিম। আবার এভাবেও থাকতে পারে দ্য ক্লোজেস্ট মিনিং, এই যে যে প্যাসেজের মধ্যে অ্যাপ্রিশিয়েট শব্দটা আছে এটার ক্লোজেস্ট মিনিং, সবচেয়ে নিকটতম অর্থ, দ্য সিনোনিম, এটার সিনোনিম, দ্য বেস্ট সিনোনিম, এটার বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এই শব্দটার অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রিশিয়েট শব্দটা আছে এর ক্লোজেস্ট সিনোনিম, বেস্ট সিনোনিম, সিনোনিম এর কোনটা। তো এখন আমরা যদি এইটা একটা অ্যানসার করি, তো এই ধরনের আসবে ওয়ার্ড মিনিং থেকে। এখন তোমরা আমাকে বলো তো এখানে অ্যানসার কোনটা। গাইস, ক্লাসটা আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 20 জন পাবা আমার 20টা অ্যাডমিশনের বই গিফট। এটা হচ্ছে আমার অ্যাডমিশনের বই, এটা থাকলে তোমাদের আর অ্যাডমিশনের বই কেনা লাগবে না। 20 জন পাবা 20টা অ্যাডমিশনের বই গিফট। তো যারা শেয়ার মেনশন করো না, দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। এখন এখানে তোমরা আমাকে অ্যানসার করো সবাই। আর ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা হিট করে ফেলো। লাইক বাটনটাতে যারা ক্লিক করো না, এখন লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। এখন অ্যাপ্রিশিয়েট মানে কি? অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা। অ্যাপ্রিশিয়েট মানে কি? অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা। চুজ মানে বাছাই করা, লাইক মানে পছন্দ করা, পছন্দ করা আর প্রশংসা করা এক জিনিস না। সিলেক্ট মানে নির্বাচন করা, এই সিলেক্ট মানে নির্বাচন করা, চুজ মানে বাছাই করা, লাইক মানে পছন্দ করা, আর প্রেইজ মানে প্রশংসা করা। তো কারেক্ট অ্যানসার কে? প্রেইজ। এখন অ্যানসার কিভাবে করবা, যা আমি বলে দিচ্ছি অ্যানসারটা কিভাবে করবো, সব আমি দেখাচ্ছি। অ্যানসার কি? অ্যাপ্রিশিয়েট এর প্রেইজ। এবার আসো যে ভাইয়া একটা তো এইটা গেল ওয়ার্ড মিনিং থেকে, ওয়ার্ড মিনিং থেকে যে 6টা বা 7টা এমসিকিউ থাকবে সেটাই ভাবে থাকবে। তাহলে প্যাসেজ থেকে কিভাবে লিখবে? প্যাসেজ থেকে হচ্ছে তথ্যমূলক। দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 এর কোশ্চেন, দা আনবিটেবল গার্লস থেকে, দা আনবিটেবল গার্লস ইউনিট 7 এর লেসন 3 থেকে। তো অবশ্যই এটা তোমাদের বইয়ের অন্য ইউনিট অন্য লেসনে থাকতে পারে। তো কাল সিন্ধুর ইজে, এটা কিন্তু ঢাকা বোর্ড 24 আসছে, এটা 25 এর শর্ট সিলেবাসে আছে, 24 এর ছিল, 26 এর আছে। তো কাল সিন্ধুর ইজে, এখন এই কাল সিন্ধুর একটা কি জেলার নাম, কালসিন্দুর একটা থানার নাম, সাব ডিস্ট্রিক্ট উপজেলার নাম, রব্বি। তাহলে কালসিন্দুর কিসের নাম বলো? যারা শেয়ার করলে এখন বন্ধুদেরকে শেয়ার করে হলো, কালসিন্দুর কিসের নাম? কালসিন্দুর একটা ময়মনসিংহ জেলার গ্রামের নাম, ময়মনসিংহ জেলার একটা গ্রামের নাম হচ্ছে কালসিন্দুর। তো এইভাবে যাবে এমসিকিউ। এখন এটা অ্যানসার করবা কি, কোনো প্রশ্ন কিন্তু তোলা লাগবে না, জাস্ট একদমই সিম্পল। অ্যানসার টু কোশ্চেন নং এ, অ্যানসার টু কোশ্চেন নং 1 এর এ, এটা দিয়ে তারপর তুমি অ্যানসারটা লিখে, এই যে অ্যানসার। এবার এ তে কি অ্যানসার? এইটা। বি তে কি অ্যানসার? এইটা। সি তে কোনো প্রশ্ন কোনো কিছু তোলা লাগবে না, জাস্ট এইভাবে 10টা অ্যানসার তোমরা লিখে দিবা, এইভাবে 10টা অ্যানসার সবাই লিখে দিবা। ওকে, এরপরে আসো আমাদের ওপেন এন্ডেড কোশ্চেন। এখন ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে কয়টা? 5টা। কত মার্কস করে? আমি এরপরে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, আমি একবার দেখাই। এই যে প্যাসেজের সাজেশন আসতেছে, যে প্রত্যেকটা টপিকের সাজেশন থাকবে, কিভাবে লিখবা। এরপরে ফ্লো চার্ট আসতেছে, ফ্লো চার্টের নিয়ম কানুন সবকিছু, ফ্লো চার্ট কিভাবে অ্যানসার করবা, একদম কোন নিয়মে করা সঠিক হবে, কোন নিয়মে করা ভুল হবে, এই ফ্লো চার্ট সহ সবকিছু প্রত্যেকটা টপিক সামার সহ আসতেছে। সো কেউ মানে মিস দিও না, ক্লাস একদম লাস্ট পর্যন্ত থাকো, তোমাদের বেস্ট আউটপুটটা তোমরা পাবা। এরপর আসতেছে যে শর্ট কোশ্চেন। এখন শর্ট কোশ্চেন তোমরা, আমি একটা কথা বলি, এই কোন শর্ট কোশ্চেনের অ্যানসার কিন্তু তোমাদেরকে মঙ্গল গ্রহ থেকে আনতে হবে না। কোন 5টা শর্ট কোশ্চেন থাকবে, এক একটায় 3 মার্কস করে। কোন প্রশ্নের অ্যানসার কিন্তু তোমাকে মঙ্গল গ্রহ থেকে আনতে হবে না। কেন আনতে হবে না? কারণ এটা তোমাদেরকে যে প্যাসেজটা দেওয়া হবে সেই প্যাসেজের মধ্যেই আছে, সেখান থেকে শুধু একটু ঠান্ডা মাথায় লিখবা, আর কিচ্ছু না। শুধু একটু ঠান্ডা মাথায় প্যাসেজের মধ্যেই অ্যানসার দেওয়া আছে, ওইটা এনে তুমি জাস্ট একটু লিখবা। ক্লাসটা যারা লাইক বাটনে ক্লিক করলে এখনই লাইক বাটনটাতে একটা সবাই ক্লিক করে ফেলো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, সো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট? তো লোকগান কোন জিনিসটাকে প্রতিফলিত করে? এটা ফক মিউজিকের চ্যাপ্টার থেকে। তো ফক মিউজিক রিফ্লেক্টস, প্রতিফলিত করে দেখা আমাদের দেশের সংস্কৃতিকে, ফেস্টিভ্যালস, আমাদের দেশের উৎসবকে, যেমন আইলো আইলো রঙে বলা বৈশাখ, আবার আইলো, আবার রমজানের রোজার শেষে এলো খুশি দিল, উৎসব নিয়ে গান। ভিউজ অফ লাইফ, জীবন দর্শন নিয়ে গান। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, রিভার, নদীমাতৃক জীবন, কে যাস রে ভাটির গান গাইয়া, কত গান আছে বাংলাদেশ, এইগুলোকে মানে প্রতিফলিত করে। ইট অলসো রিফ্লেক্ট সোশ্যাল ইনইকুয়ালিটি, পভার্টি, মানডেন লাইফ এন্ড দ্য মিস্টিক্যাল লাইফ। এখন এই অ্যানসার সব, এটা কিন্তু বানানো বা সৃজনশীল কিছু না,
এই 5টা কোশ্চেনের অ্যানসার এটা কিন্তু বানানো কোনো জিনিস না, বা এটা কিন্তু কোনো সৃজনশীল জিনিসও না, এটা প্যাসেজের মধ্যেই দেয়া আছে। শুধু তুমি ওই যে, তোমাদেরকে আমি বলে দেই, তোমাদের প্যাসেজ তোমরা এই 10টা থেকে পেয়ে যাবা। এই 10টা প্যাসেজ এর প্রত্যেকটা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে পড়েছি, তোমরা পড়েছো, বাসায় যদি না পড়ে থাকো এখন পড়ে নিতে পারো। এই 10টা হচ্ছে তোমাদের প্যাসেজের সাজেশন, যেখান থেকে তোমাদের এমসিকিউ 10টা এবং শর্ট কোশ্চেন 5টা, এমসিকিউ তে 5 মার্ক আর শর্ট কোশ্চেনে 15 মার্ক, টোটাল 20 মার্ক পাবা তোমরা এই 10টা প্যাসেজের কোন একটা প্যাসেজ থেকে। হয় স্পেন্ডিং আসবে, না নেলসন ম্যান্ডেলা, না হোয়াই এডুকেশন, ভিডিআই এটা এসে গেছে যদিও 24-এ, তারপর আবার আসবে এই বয়স সন্ধিকাল নিয়ে, এই দুইটা, ইকো ট্যুরিজম, ফ্যামিলি রিলেশনশিপ, আনবিটেন গার্লস এটাও আসছে, আবারও আসবে। এ মাদার ইন ম্যানভিল, হোয়াট ইজ এ ড্রিম। ক্লাসটা যারা শেয়ার করো নাই, যারা ক্লাসটাতে লাইক দাও নাই আর শেয়ার বাটনে ক্লিক করো নাই, দ্রুত সবাই একটু শেয়ার করে ফেলো আর বন্ধুদেরকে লাইক মানে মেনশন করে দাও। ওকে, দেখো এই 10টা হচ্ছে তোমাদের প্যাসেজের সাজেশন, এই 10টা থেকে তোমরা পেয়ে যাবা। আর যারা শেয়ার মেনশন করতেছো ক্লাসটা, আমি তাদেরকে আবারও বলি 20 জন পাবা আমার 20টা অ্যাডমিশনের বই গিফট। আজকে ক্লাস শেষে কোন 20 জন জয়ী হয়েছে সেটা আমরা জানাই দেবো, ক্লাস শেষে কোন 20 জন জয়ী হয়েছে সেটা আমরা জানিয়ে দেবো। তো যারা এখনো শেয়ার মেনশন করো নাই করে ফেলো এখনই, ঠিক আছে? 20 জন পাবা আমার 20টা অ্যাডমিশনের বই গিফট। ওকে, এরপরে দেখো যারা লাইক দেবে ক্লাসটাতে একটা লাইক দিয়ে ফেলো। সো আমাদের একটু খেয়াল করে, স্পেন্ডিং, নেলসন ম্যান্ডেলা, হোয়াই এডুকেশন, বয়স সন্ধিকাল নিয়ে দুটো, এই যে ইউনিট অফ লেসন নাম্বারটা আছে, ঠিক আছে? এই 10টা তোমাদেরকে মাস্ট পড়ে ফেলতে হবে। ক্লিয়ার? এই 10টা হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, হুবহু একদম 100% কমন পাবা, একবারে 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, একবারে শতভাগ কমন। ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা নেক্সট এর দিকে আগাই, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে কিভাবে, এখন একটা স্যাড থিং হচ্ছে ফ্লো চার্টে আগে ছিল 10 মার্কস, এখন মার্কস 5, ঠিক আছে? ফ্লো চার্টে আগে কত ছিল? 10 মার্কস, এখন কত মার্কস? এখন 5। তো আবার 26 যারা, ওদের আবার ভুল ছিল, ওদের আবার 10 মার্কস, বাট এটাতে 5 দা ঠিক হয় না। ওকে, এখন আসো ফ্লো চার্ট। একেবারে এখানে যারা যে এবিসিডি পারলো ইংরেজিতে, আমি আগামী 5 মিনিট খেয়াল করো, সেও ফ্লো চার্টে 5 এ 5 পাবা। যে ইংরেজির এবিসিডি না, সেও 5 এ 5 পাবা, ঠিক আছে? ক্লাসটা যারা শেয়ার মেনশন করাই, আমার 20টা অ্যাডমিশনের বই গিফট দেবো আজকে 20 জনকে, তোমরা দ্রুত সবাই শেয়ার করে ফেলো, ঠিক আছে? 20টা বই গিফট থাকবে অ্যাডমিশনের, এটা তোমার হাতে থাকলে অ্যাডমিশন নিয়ে তোমার আর কোনো বই লাগবে না। আমরা তোমার অ্যাড্রেসটা নিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ক্লাস শেষে কোন বিজন জয়ী হয়েছে আমরা জানিয়ে দিব। সো যারা শেয়ার করবে দ্রুত শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদেরকে। ওকে, তো ফ্লো চার্ট, ফ্লো শব্দের অর্থ কি বলো? ফ্লো শব্দের প্রবাহ বা ধারাবাহিকতা। এখন ফ্লো চার্টে আমরা কি করব, অনেক স্টুডেন্ট ভাবে যে ফ্লো চার্ট মানে হচ্ছে প্রথম লাইন থেকে একটা, বা তারপরের লাইন থেকে একটা, মাঝখানের লাইন থেকে 2টা পয়েন্ট আর লাস্টের থেকে একটা পয়েন্ট, হয়ে গেল ফ্লো চার্ট। না, ফ্লো চার্ট কিন্তু ওরকম কিছু না। মনে করো এই যে একটা প্যাসেজ, অনেকে ভাবে যে এই 2 লাইন থেকে 2টা পয়েন্ট, মাঝখান থেকে 2টা পয়েন্ট, লাস্টের থেকে একটা পয়েন্ট, হয়ে গেল ফ্লো চার্ট। অ্যাবসলিউটলি নো, ফ্লো চার্ট কিন্তু এটা না। ফ্লো চার্ট কোনটা? তোমাকে স্যার নির্দিষ্ট করে বলবে যে 2টা শব্দ, যে শো বা হাইলাইট, শোয়িং বা হাইলাইটিং এর পরে প্যাসেজের যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে, শুধু সেই বিষয়টাতে আলোকপাত করতে হবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। ধরো তোমার একটা প্যাসেজ দিছে, প্যাসেজ দিয়ে একটা প্যাসেজ কাকে নিয়ে? মনে করো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার এডুকেশন লাইফ, তার শিক্ষা জীবনটা দেখাইতে বলছে। তো ওইখানে তুমি তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা কি, সে নোবেল পাইছে, তো সেইটাও দেওয়া যাবে না, কারণ তার শিক্ষা জীবন বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসে বলছে যে শোয়িং হিজ এডুকেশন লাইফ, তার শিক্ষা জীবন, তার জন্ম মৃত্যু নোবেল পাওয়া কোনো কিছু দেওয়া যাবে না, শুধু তার শিক্ষা জীবনটা, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোন কোন ভার্সিটিতে পড়ছে, কই কই থেকে পিএইচডি নিছে, শুধু এই জিনিসটাই আসবে। তো শোয়িং বা হাইলাইটিং, আমরা একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখি। মনে করো এই যে একটা প্যাসেজ, হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 এর কোশ্চেন। চট্টগ্রাম বোর্ড 2024 ক্লাসটা আমি ফ্লো চার্ট দেখাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো যারা ক্লাসটা শেয়ার করবে দ্রুত একবার বন্ধুদেরকে শেয়ার করে ফেলতে। আমি ফ্লো চার্ট শেখাচ্ছি, সো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা মিস করতেছে, তোমরা একবার সবাই শেয়ার করে ফেলো, আর বন্ধুদেরকে যারা মেনশন করলে মেনশন করে ফেলো, কারণ আজকের ক্লাসে 20টা বই গিফট থাকবে। তো তোমাদের যারা সবচেয়ে শেয়ার করতেছে, মেনশন করতেছে, সবাই পেয়ে যাবে। এখন দেখো, সো এই যে ড্রিমস নিয়ে একটা প্যাসেজ, হ্যাঁ, এখন স্বপ্ন নিয়ে, এখন এখান থেকে কি দেখাইতে বলছে স্যার আমাকে, দেখে আমরা একটু সবাই পড়বো। এটা চট্টগ্রাম বোর্ড 2024 এর কোশ্চেন। রিড দ্য ফলোইং টেক্সট, টেক্সটটা পড়ো এন্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং, কি শো করতে বলছে দেখো, শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক শব্দটা লিখে রাখো, আখেরে কাজে লাগবে কিন্তু। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য।
তো আমাকে দেখাইতে বলছে কি স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য। এখন আমি এই যে বক্সগুলো আছে 6টা, আমি শুধু এখানে স্বপ্নের বৈশিষ্ট্যটাই দেখাইতে পারবো। স্বপ্ন নিয়ে আর কোনো থিওরি সংজ্ঞা টঙ্গা কোনো কিছু দেখানো যাবে না। জাস্ট বলছে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য, শুধু ওই জিনিসটাই আমাকে দেখাতে হবে, আর কোনো কিছু আমি দেখাতে পারবো না। ঠিক আছে, এরপরে আসো আমরা আরেকটা প্যাসেজ দেখি। এই হচ্ছে জাঙ্ক ফুড। ঢাকা বোর্ডের কে কে আছে পরীক্ষার্থী এখানে? ঢাকা বোর্ডের কতজন আছে আজকে ক্লাসে? ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটা হিট করে ফেলো সবাই। ঢাকা বোর্ডের কে কে আছে বলো? ঢাকা বোর্ডের দেখি তো, বন্ধুদেরকে যারা মেনশন করা হয় দ্রুত শেয়ার মেনশন করে দাও। ওকে, ঢাকা বোর্ডের যারা আছে, এটা ঢাকা বোর্ড 2024 এর কোশ্চেন, এটা কিন্তু কঠিন কিছু না। ঢাকা বোর্ড 2024 কোশ্চেন। সো মজার ব্যাপার হচ্ছে যে এটা জাঙ্ক ফুড নিয়ে। ঠিক আছে, জাঙ্ক ফুড, আমরা যে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, এটা সেকেন্ড পেপারে প্যারাগ্রাফে আছে। তো এই যে জাঙ্ক ফুড সাজেশনে, এই জাঙ্ক ফুডের মধ্যে, আচ্ছা বাই দ্য ওয়ে, সেকেন্ড পেপারে ক্লাস 1 তারিখ রাত, মানে 1 তারিখ রাত 8:30 মঙ্গলবার ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসবে যেদিন, ওই দিন রাত 8:30 হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস। ফার্স্ট পেপার যেদিন পরীক্ষা দিবা 1 তারিখ মঙ্গলবার রাত 8:30 সেকেন্ড পেপারের ক্লাস। আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখলাম। ওকে, সো এখন এই জাঙ্ক ফুডের যে প্যাসেজটা, এখন এখান থেকে জাঙ্ক ফুডের প্যাসেজ থেকে আমাদেরকে কি শো করতে হবে? রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং, কি শো করতে বলছে? শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড। ঢাকা বোর্ডের ইতিহাসে কোনোদিন এত সহজ ফ্লোচার্ট আগে আসে নাই। 24 সালে এত সহজ ফ্লোচার্ট দিছে, ঢাকা বোর্ডের ইতিহাসে কোনোদিন এত সহজ ফ্লোচার্ট দেয় নাই। তো কি শো করতে বলছে আমাদেরকে? দ্য নেমস অফ জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডের নাম। এখন একটা স্যার এখানে দিয়ে দিছে সল্টেড স্ন্যাক ফুড, সল্টেড যে নাস্তা খাবার, সল্ট দেয় লবণযুক্ত যে স্ন্যাক ফুড, সেগুলো আছে 1 নম্বরের জাঙ্ক ফুড। বাকি 5টা আমাকে বা আমাদেরকে লিখতে হবে। তো আমি প্যাসেজ থেকে ওরকম প্রথম থেকে 1 লাইন, এরপর থেকে 1 লাইন, এখান থেকে 2 লাইন, লাস্টের থেকে 1 লাইন, এইভাবে দিতে পারবো না। ফ্লোচার্ট হচ্ছে আমাকে যেটা দেখাইতে বলবে স্যার, আমি শুধু সেই জিনিসটাই দিব, যেটা আমাকে বলবে শুধু আমি সেই জিনিসটাই দিব। ক্লিয়ার? আর কিছু না। এখন আসো আমরা দেখে যাই। সো ফ্লোচার্টে তাহলে কি শিখলা? যা মন চায় তাই লেখা যাবে বক্সে? না, যে বিষয়টা করতে বলছে শুধু সেইখানে আলোকপাত করতে হবে, ওইটারই 5টা পয়েন্ট লিখতে হবে। এবার মনে রাখবা, এইবারের টেকনিকটা যে মনে রাখতে পারবা তার কাছে ফ্লোচার্ট পানি। এইবারের টেকনিকটা যে মনে রাখতে পারবা ফ্লোচার্ট তার কাছে পানি। টেকনিকটা কি? স্যারের দেয়া প্রথম উত্তরটা ফ্লোচার্টের সব সময় 1 নাম্বার অ্যান্সারটা স্যার দিয়ে দিবে। স্যারের দেয়া প্রথম উত্তরটা প্যাসেজের কোন লাইনে আছে সেটা যদি খুঁজে পাও, সেটা খুঁজে পেলেই বাকি 5টা উত্তর পানির মতো সহজ হয়ে যাবে, কারণ পরবর্তী 2 লাইনে বাকি 5টা উত্তর তুমি পেয়ে যাবা। স্যার সব সময় একটা অ্যান্সার দিয়ে দিবে। তো স্যার যে অ্যান্সারটা দিয়েছে সেটা প্যাসেজের কোন লাইনে আছে? স্যার যে অ্যান্সারটা দিয়েছে, স্যার সবসময় একটা অ্যান্সার দিয়ে দিবে। স্যার যেটা দিবে সেটা প্যাসেজের কোন জায়গায় আছে? মাঝখানে আছে। প্যাসেজের যে জায়গায় ওই পয়েন্টটা তুমি পাবা, পরের 2 লাইনে তুমি বাকি 5টা অ্যান্সার পানির মতো সহজে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এরপর একটু আসো, অ্যান্সারটা সবসময় অবশ্যই শর্ট নোট বা শর্ট পয়েন্ট, একদম সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করতে হবে। জাস্ট পয়েন্টটা, ফ্লোচার্ট মানে শুধু পয়েন্ট, কোনো সেন্টেন্স গঠন করা যাবে না, বিস্তারিত ডিটেইলস কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না, জাস্ট মেইন পয়েন্টটা। তো মেইন পয়েন্টটা ব্যবহার করতে হবে। কখনো কোনো সেন্টেন্স সাবজেক্ট নিলা, তারপর অক্সিলারি ভার্ব নিলা, তারপর মেইন ভার্ব নিলা, তারপর অবজেক্ট নিলা, পুরো একটা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে ফেলছো, এরকম করা যাবে না। কখনো সেন্টেন্স গঠন করা যাবে না। এরপর দেখো, নোটটা বা পয়েন্টটা ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভি3, 2+V1 অথবা অন্য কিছু দিয়েও শুরু হতে পারে। তবে স্যার একটা অ্যান্সার সবসময় দিয়ে দিবে। স্যারের দেখানোটা ফলো করা বেস্ট। স্যার যদি আইএনজি দেয় তোমরাও আইএনজি দিয়ে করার চেষ্টা করবা, স্যার যদি ভি2 দেয় তোমরাও ভি2 দিয়ে করার চেষ্টা করবা, স্যার যদি ভার্বের বেস ফর্ম রাখে তোমরাও ভার্বের বেস ফর্ম দিয়ে করার চেষ্টা করবা। তবে ভার্ব দিয়ে সাধারণত থাকে না, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলা দিয়ে থাকে, তো ওগুলা নিয়ে কোনো সমস্যাই নেই। মানে যদি স্যার আইএনজি দেয় তোমরাও আইএনজি দেওয়ার চেষ্টা করবা, যদি স্যার ভি2 দেয় তোমরা ভি2 দিয়ে করার চেষ্টা করবা, কিন্তু এগুলো থাকে না, ভার্ব দিয়ে থাকে না, এমনি জাস্ট পয়েন্ট গুলো লেখা থাকে। তো তোমাদের এত বিচার বিশ্লেষণ করতে হবে না। আর একটা কি, লাস্ট লাইন, ফ্লোচার্টে অবশ্যই বক্স রাখতে হবে। নো বক্স নো মার্কস। যদি কেউ ভুলে বক্স না এঁকে চলে আসো, অনেকে করে কি, ভাবে যে বক্স যদি আমি আগে আঁকি তো পরে আমার অ্যান্সারটা যদি বক্সের মধ্যে না ধরে, তাই আমি বক্সটা পরে রাখবো, এই চিন্তা করে অনেকে। ওই যে অ্যান্সার গুলো লেখা হয়ে যায় বক্স আর রাখতে মনে থাকে না, এরপরে অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 3 3 দাগের উত্তরে চলে যায়, ওই বক্স আর রাখা হয় না। সো নো বক্স নো মার্কস। ক্লিয়ার? এই জন্য আমি কথাটা বললাম। এখন আসো, মনে করো এটা হচ্ছে ড্রিমস নিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, এটা ঢাকা বোর্ডে তাহলে আসতে পারে।
তো এখানে কি বলছে আমাদেরকে, শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিঙ্কস, স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য। এখন এক নাম্বারটা আমরা প্যাসেজের মধ্যে খুঁজে বের করব, স্যার যে পয়েন্টটা দিছে এটা প্যাসেজের কোথায় আছে। এখন এখানে কি আছে দেখো, এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, অসাধারণ প্রাণবন্ত, স্বপ্ন কেমন, অসাধারণ প্রাণবন্ত, এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। তাহলে এই পয়েন্টটা কোথায় আছে এখানে দেখো, আমরা যদি প্যাসেজের মধ্যে খুঁজি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড কোথায় আছে, এই যে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, তাহলে এর পরের দুই লাইনের মধ্যে সবগুলো অ্যানসার আমরা পেয়ে যাব, এর পরের দুই লাইনে বাকি পাঁচটা অপশন আমরা পেয়ে যাব। তাহলে ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, অসাধারণ প্রাণবন্ত, আবার স্বপ্ন হতে পারে কি ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। আবার ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, স্বপ্ন হতে পারে আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ, ফিল্ড উইথ পরিপূর্ণ আনন্দদায়ক আবেগে। আবার স্বপ্ন হতে পারে ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ঙ্কর ছবি। তাহলে ভেরি ভেগ এটা আছে 2 নাম্বার, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন সেটা আছে 3 নাম্বার, ফ্রাইটেনিং ইমেজেস এটা 4 নাম্বার, ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্বপ্ন হতে পারে ফোকাসড, সুনির্দিষ্ট এবং আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য, 5 নাম্বার। আর অথবা স্বপ্ন হতে পারে আনক্লিয়ার এন্ড কনফিউজিং, অপরিষ্কার, অস্পষ্ট এবং দ্বিধা বা উদ্বেগকারী, মানে বোঝা যায় না, দ্বিধাগ্রস্ত, এমন কিছু, কনফিউজিং। তো 6টা। তাহলে এক্সটার্নালি ভিভিড এটা 1 নম্বরে স্যার দিছে, বাকি 5টা এই যে ভেরি ভেগ, filled with joyful emotions, frightening images, and understandable, unclear and confusing. So একেবারে সহজ, এখন তুমি এটা এখানে লিখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাই আমাদেরকে এখন এখানে লিখতে হবে। তো আমরা যদি লিখি ব্যাস একেবারে সহজ। দেখো তাহলে এক্সটার্নালি ভিভিড এর পরে 2 নাম্বারটা কি ছিল, ভেরি ভেগ, ভেরি ভেগ। এরপর 3 নাম্বারটা কি ছিল, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস। এখন এইখানে তোমাদেরকে একটা কথা আমি একটু বলে দেই, স্যার যদি প্রথমটা ক্যাপিটাল লেটারে দেয় তোমরাও ক্যাপিটাল লেটার ইউজ করবা, তখন তুমিও ভেরি ভেগ, ঠিক আছে। স্যার যদি লাস্টে ফুল স্টপ দেয় তুমিও ফুল স্টপ ইউজ করবা। আচ্ছা 3 নাম্বারটা ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্ন কি আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, ঠিক আছে। এরপরে তারপরে কি, অথবা আবার ফিল্ড উইথ ফ্রাইটেনিং ইমেজেস, স্বপ্নের মধ্যে আবার কি থাকতে পারে, এই ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ানক ছবি থাকতে পারে, ঠিক আছে। তো স্যার ক্যাপিটাল লেটার ইউজ করলে তোমরাও ক্যাপিটাল লেটার ইউজ করবা। স্যার যদি ক্যাপিটাল লেটার না দিয়ে স্মল লেটার, যেমন ই বড় হাতের দিছে, আমরাও প্রথমগুলো সব বড় হাতে দিব, ঠিক আছে। তো ফ্রাইটেনিং ইমেজেস, দেখো ফ্রাইটেনিং ইমেজেস। এরপরে ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি, ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, এবং লাস্টেরটা কি আনক্লিয়ার এন্ড কনফিউজিং, হ্যাঁ আনক্লিয়ার এন্ড কনফিউজিং। বোঝা গেছে সেটা, এই হচ্ছে ফ্লো চার্ট, আর কিছু না। তোমাকে যেটা ফার্স্টে স্যার দিবে সেটা খুঁজে করতে হবে। দেখো এরপর একটা জাঙ্ক ফুড নিয়ে, এটা হ্যাঁ এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, সেটা অন্য বোর্ডে পাবা। এখন এখানে ম্যাডাম আমাদেরকে কি বলছে বা স্যার কি বলছে, শোয়িং দা নেমস অফ জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডের নাম দেখাইতে 1 নাম্বারটা কি দিছে, সল্টেড স্ন্যাক ফুডস। একেবারে সহজ, কি করবা এখানে প্যাসেজের মধ্যে এইটা খুঁজে বের করো যে সল্টেড স্ন্যাক ফুডস করে, চলো আমরা একটু খুঁজি এই প্যাসেজের মধ্যে কোথায় আছে সল্টেড স্ন্যাক ফুডস। এই যে দেখো কমার্শিয়াল প্রোডাক্টস ইনক্লুড সল্টেড স্ন্যাক ফুড, এই যে এখানে আছে সল্টেড স্ন্যাক ফুডস। তাহলে এর পরের 2 লাইনের মধ্যে তুমি বাকি 5টা পেয়ে যাবে। তাহলে সল্টেড স্ন্যাক ফুড, হ্যাঁ এরপরে 2 নাম্বারটা আমাকে বলছে নেমস অফ জাঙ্ক ফুড। প্রশ্নটা ছিল ম্যাডামের যে দেখো বা স্যারের শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুডের নাম দেখাও, হ্যাঁ তো এখানে জাঙ্ক ফুডের নাম একটা বলছে ম্যাডাম সল্টেড স্ন্যাক ফুডস, তাহলে 2 নাম্বারটা চুইং গাম, 3 নাম্বারটা ক্যান্ডি, 4 নাম্বারটা এই যে সুগারি ডেজার্ট, চিনিযুক্ত ডেজার্ট, 5 নাম্বারটা ফ্রাইড ফাস্ট ফুড, ঠিক আছে। এন্ড এবং সুইট এন্ড কার্বনেটেড বেভারেজ, মিষ্টি যে কার্বনেটেড বেভারেজ, আমরা 7 আপ, পেপসি, তারপরে হচ্ছে কোকা কোলা, ডিউ, মোজো যা যা খাই না এগুলোকে সুইট এন্ড মিষ্টি কার্বনেটেড বেভারেজ বলে। তাহলে সল্টেড স্ন্যাক ফুড ছিল 1 নাম্বার, চুইং গাম লিখবা 2 নম্বরে, ক্যান্ডি 3 নম্বরে, সুগারি ডেজার্ট 4 নম্বরে, ফ্রাইড ফাস্ট ফুড 5 নম্বরে, সুইট এন্ড কার্বনেটেড বেভারেজ 6 নম্বরে। ব্যাস হিসাব বরাবর, এই 6টা এখন তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে। দেখো এখানে তুমি লিখলা যে চুইং গাম, হ্যাঁ চুইং গাম, এখানে তুমি লিখলা ক্যান্ডি, এইভাবে বাকি প্যাস থেকে তুমি লিখে দিলে। এটা হচ্ছে গেল ফ্লো চার্ট। এরপরে আসো এখন আমি তাহলে ফ্লো চার্ট আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। এখন অ্যানসার করার নিয়মটা একটু দেখো। ফ্লো চার্ট সবচেয়ে বেস্ট হচ্ছে এইভাবে অ্যানসার করা, তোমরা এইভাবে অ্যানসার করবে। এরপর আমি ফ্লো চার্টের সাজেশন দিচ্ছি, এরপরে আমি সামারিতে ঢুকবো। তো ফ্লো চার্ট হচ্ছে কি করতে হবে ভাইয়া, পুরো এইভাবে তোমাদের অ্যানসার করাটা বেস্ট। এখন কেউ যদি চাও, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে, টপ ডাউন মানে উপর থেকে নিচের দিকে যাওয়া, হ্যাঁ টপ ডাউন অ্যাপ্রোচ। এখন তোমরা চাইলে আবার লেফট টু রাইট
বাম থেকে ডান দিকেও যেতে পারো, ঠিক আছে? এবার বাম থেকে ডান দিকেও যেতে পারো, তোমার যেটা কমফোর্টেবল তুমি ওইটা করবা। তবে এইভাবে লেখাগুলো একটু গিজি হয়ে যায়। তুমি চাইলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে লেখার ফ্লোচার্ট, উপর থেকে নিচের দিকে। কিন্তু তুমি বাম থেকে ডান দিকে প্রশ্ন যেভাবে থাকে ওটাও করতে পারো। ওটা যদি তোমার লেখা ঘিজি হয় সেটা আবার একটু সমস্যা, কিন্তু এইভাবে লেখা ঘিজি হয় না। আর তোমরা চাইলে আবার এই বাম থেকে ডান এভাবেও করতে পারো, ক্লিয়ার? তোমাদের ইচ্ছা, তবে এটা করা বেস্ট। আর ফ্লোচার্টের উত্তরগুলো সিরিয়াল মেইনটেইন করবা, ঠিক আছে? সল্টেড স্ন্যাক ফুডের পরে চুইং গাম আছে, এই চুইং গাম 2 নম্বরে লিখবা। তারপরে ক্যান্ডি আছে, ক্যান্ডি 3 নম্বরে লিখবা। সুগারি ডেজার্ট 4 নম্বর আছে, 4 নম্বরে লিখবা। ওইভাবে এই তুমি লাস্টের দ্বারা আগে আনবা, আগের দ্বারা লাস্টে আনবা, এটা না। ফ্লোচার্ট মানে ধারাবাহিকতা, ফ্লোচার্ট মানে ধারাবাহিকতা। তো প্যাসেজের ধারাবাহিকতাটা মেইনটেইন করবা উত্তরগুলা, মানে 5 নাম্বার ধরে 3 নম্বরে, 3 নম্বর ধরে 6 নম্বরে নেওয়ার দরকার নাই। এবার ফ্লোচার্ট কোনগুলা পড়বা? আমাদের অ্যাডমিশন কিলার ব্যাচ আসতেছে কিন্তু তোমাদের জন্য, অ্যাডমিশন কিলার ব্যাচ আসবে আমাদের। আচ্ছা, ফ্লোচার্ট পড়বা তোমরা এই 10টা ফ্লোচার্ট সবাই পড়ে ফেলবা, ঠিক আছে? অনেকগুলা এখান থেকে তোমরা ওইটার সাথে মিলে যাবে। এমসিকিউ আর শর্ট কোশ্চেন তোমাদের প্যাসেজ আসে এই 20-22টা, টেক্সট বুকে তোমাদের প্যাসেজ আছে 20-22টা, ঠিক আছে? সো এইগুলোর মধ্যে থেকে তোমরা এমসিকিউ শর্ট কোশ্চেন পাবা, আর অল্প কিছু নিউ আছে, যেমন সিভিক এনগেজমেন্ট, এটা ফ্লো চার্টে দিয়েছি, অ্যামেরিকান চাইল্ড ফ্লো চার্টে দিয়েছি, ঠিক আছে? ফ্যামিলি রিলেশনশিপ ফ্লো চার্টে দিয়েছি। সো এই 10টা ফ্লো চার্ট দেখেছো, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা একদম 100% ইনশাআল্লাহ, শতভাগ কমন পেয়ে যাবা। ওকে, এরপরে আসো সামনের দিকে আগাই। এইবার সামারি ফ্লোচার্ট এই 10টা দেখে যে গ্যারান্টেড এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে 100% কমন, ঠিক আছে? তোমার কাছে বাসায় যে বই আছে, যে গাইড আছে, আমারটা থাকুক যারটা থাকুক, এই 10টা ফ্লোচার্ট একটু দেখে যাবা, একবারে পিওরলি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। এবার আসো সামারি একটা মজার বিষয় আছে, ঠিক আছে? সামারি আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা রেডি করে দিয়ে দিব আজকে। এই যে সামারি আছে দেখো, এই প্রত্যেকটা এরকম 10টা বাংলা অনুবাদ সহ আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, এই পিডিএফ বাংলা অনুবাদ সহ 10টা বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা, ঠিক আছে? এই 10টার মধ্যে কমন পেয়ে যাবে। এই যে দান বিটেন গার্লস, ভেরি ইম্পর্টেন্ট, মোস্টলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এর প্রত্যেকটা তোমাদেরকে আমি অনুবাদ সহ রেডি করছি, দিয়ে দিব আজকে ক্লাসে পরে, ঠিক আছে? দেখো, এরপর আসো আমরা আসি সামারিতে। এবার তোমাদের লাস্ট প্যাসেজ, 3টা প্যাসেজ আসার কথা, এটাই হচ্ছে শেষ প্যাসেজ। লাস্ট প্যাসেজ থেকে কি পাবো তোমরা? একটা সামারি, এরপরে আর কোনো প্যাসেজ তোমাদের নাই। এখন সামারি নিয়ে অনেকের অনেক প্রশ্ন। ক্লাসটাতে যারা লাইক দাও না, দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ক্লাসটাতে যারা লাইক দাও না বাচ্চারা, দ্রুত সবাই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আর আজকের ক্লাসে 20 জন পাওয়া 20টা অ্যাডমিশনের বই গিফট। আমার আজকের ক্লাস থেকে 20 জন পাবা 20টা অ্যাডমিশনের বই গিফট, 20টা। তো যারা এখনো শেয়ার মেনশন করো নাই, বন্ধুদেরকে দ্রুত শেয়ার মেনশন করে দাও। 20 জন পাবা 20টা অ্যাডমিশনের বই গিফট। বাচ্চারা দ্রুত একটা শেয়ার হয়ে যাক, সামনে যাওয়ার আগে দ্রুত একটা শেয়ার হয়ে যাক, ঠিক আছে? 20 জন পাবা 20টা বই গিফট। কোনো দেরি হয় নাই, ক্লাস কেউ মিস করলে, মানে যদি কেউ নেটে এসে থাকো কোনো সমস্যা নাই, ক্লাস করার কাছে তুমি কালকে সারাদিন রাত রয়েছে সামনে, তুমি করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। রিগ্রেট করা যাবে না জীবনে, কোনো কিছু নেই, অনুশোচনা করা যাবে না। যা হুয়া সো হুয়া, যেটা হয়ে গেছে। আর এটা তো রেকর্ডেড আছে। ওকে, তো আসেন সামারি। মার্কস কত? 10। সামারিতে কত মার্কস? 10 মার্কস। আমরা যদি একটু সুন্দর করে লিখতে পারি কত পাবো আমরা? মিনিমাম স্যার যদি ম্যাক্স 8 বা 9 হাইয়েস্ট মার্কস যেটা দেয় আমরা সেটা পাবো, ঠিক আছে? এখন আসেন, প্রথমত প্যাসেজটা পুরোপুরি পড়তে হবে 2 থেকে 3 বার। আর এটা মেমোরাইজ, কোনো কিছু মুখস্থ করার বিষয় না, বাট প্যাসেজটা পড়ার বিষয়। মানে সামারি তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হয় না, সামারি হচ্ছে পড়ার বিষয়, পড়তে হবে। এই দুনিয়াতে সবকিছু যদি তুমি মুখস্থ করতে যাও তুমি বতে বাস খাবা। তো দুনিয়াতে সবকিছু কিন্তু মুখস্থ করার জিনিস না, ঠিক আছে? এখন আসো, তো সামারি মুখস্থ করার জিনিস না, বাট প্যাসেজটা পড়া থাকলে ভালো। এরপরে কি বলছি দেখো, সামারিটা হতে হবে টোটাল প্যাসেজটার 1/3। সামারি হবে টোটাল প্যাসেজটা যতটুকু, তার 3 ভাগের 1 ভাগ, তার 3 ভাগের 1 ভাগ। যেমন যদি 9 লাইনের প্যাসেজ হয় তাহলে তার সামারি হবে 3 লাইন। 9 সেন্টেন্সের প্যাসেজ হলে সামারি হবে 3 সেন্টেন্স। 12 সেন্টেন্সের প্যাসেজ হলে সামারি হবে 4 সেন্টেন্স। 15 সেন্টেন্সের প্যাসেজ হলে সামারি হবে 5 সেন্টেন্স। অর্থাৎ সামারিটা হবে টোটাল প্যাসেজটার কি হবে? সামারিটা হবে টোটাল প্যাসেজটার 1/3, 3 ভাগের 1 ভাগ। 9 সেন্টেন্স থাকলে 3 সেন্টেন্স, 12 সেন্টেন্স থাকলে 4 সেন্টেন্স, 15 সেন্টেন্স থাকলে 5 সেন্টেন্স। কিপ দ্য সামারি শর্ট এন্ড টু দ্য পয়েন্ট। সামারিটা শর্ট রাখতে হবে
এবং টু দা পয়েন্ট। ভাইয়া সামারি কোনো উদাহরণ, কমা, কোটেশন, ব্যক্তির নাম এগুলা দেওয়ার জায়গা না। সামারি কোনো ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা না। সামারি হচ্ছে মূল ভাব। সামারি জিনিসটাকে মূল ভাব, শর্ট হইতে হবে, টু দা পয়েন্ট হইতে হবে। আচ্ছা, এবং যদি প্যাসেজটির একাধিক প্যারা থাকে তাহলে প্রত্যেকটা প্যারা থেকে মেইন নোটস নিতে হবে। প্যাসেজের মধ্যে মনে করো একাধিক প্যারা আছে, যদি একাধিক প্যারা থাকে তাহলে প্রত্যেকটা প্যারা থেকে মেইন নোটসটা নিতে হবে, কিন্তু কোনো প্যারা বাদ দেওয়া যাবে না। মনে করো 4টা প্যারা আছে প্যাসেজটার মধ্যে বা 3টা প্যারা আছে, প্রত্যেকটা প্যারা থেকেই কিছু না কিছু যেন আসে। ঠিক আছে, মনে করো 4টা প্যারা আছে, প্রত্যেকটা প্যারা থেকে অন্তত কিছু না কিছু যেন তুমি নাও, কোনো প্যারা যেন টোটালি বাদ না যায়। আচ্ছা, এরপরে যদি একেবারে দেয়ালে পিঠ থেকে না যায়, হুবহু কোনো লাইন কপি করার দরকার নাই, হুবহু কোনো কপি না করা ভালো কোনো লাইন। বি শিওর টু জিরো নোটস, নিজস্ব শব্দ ব্যবহার করার চেষ্টা করবো। আমার একটা শব্দ দেওয়া আছে, সেটা হুবহু ব্যবহার না করে তার সিনোনিম ব্যবহার করলাম। এবারে মাস্ট হ্যাভ অনলি সিঙ্গেল প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ যেটা মানে সামারিতে তুমি যে অ্যানসারটা লিখবে ওটা এক প্যারায় হবে। তুমি যে সামারি অ্যানসারটা লিখবা মাস্ট হ্যাভ অনলি সিঙ্গেল প্যারাগ্রাফ, এটা সিঙ্গেল প্যারায় হবে। সামারির মধ্যে কোনো স্পেস বা গ্যাপ কোনো কিছু থাকবে না, সামারি হবে এক প্যারায়, এবং যা থাকবে তার টোটাল 3 ভাগে 1 ভাগ। এখন আমি একদম ইন শর্ট সংক্ষেপে তোমাদের সামারি লেখার নিয়মটা দেখাই দিব, বাট সামারি আলটিমেটলি তোমরা এই যে 10টা আমি দিচ্ছি রেডি করে, এই 10টা থেকে পেয়ে যাবে কখন। সো তোমাদের এই নিয়ম মেনে লিখলে হয় না লিখলে হয়, এই যে 10টা আমি তোমাদের রেডি করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ, ঠিক আছে। সো এই 10টা তোমরা পড়ে ফেলে এর মধ্যে থেকে একটা কমন পাবা। ক্লাসটা যারা শেয়ার করে দ্রুত শেয়ার করে ফেলো, বাট তারপর আমি নিয়মটা একটু ইন শর্ট দেখাই দিই। সামারি লিখতে হয় 3টা স্টেপে। কয়টা স্টেপে? 3টা। একটা আছে ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া, ওই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, মানে লেখক মূলত এই প্যাসেজের পৃথিবীর সমস্ত টেক্সট বলে সমস্ত প্যাসেজ দেওয়া হয় একটা মেসেজ দেওয়ার জন্য, একটা বার্তা দেওয়ার জন্য। সমস্ত প্যাসেজের মধ্যে একটা মেসেজ থাকে, একটা বার্তা থাকে। তো ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া, ওই মেইন আইডিয়াটা কি, এই প্যাসেজটাতে কি দেখাইছে, যেমন নেলসন ম্যান্ডেলার প্যাসেজে কি দেখাইছে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার যে সংগ্রামটা, বর্ণ বৈষম্যকে দূর করতে তার যে স্ট্রাগলটা, সেইটাই দেখাইছে। এইটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার প্যাসেজের মেইন আইডিয়া। আচ্ছা, এরপরে সাপোর্টিং আইডিয়াস বা এভিডেন্স। মেইন যে আইডিয়াটা তুমি যে বলছো যে এই প্যাসেজের মধ্যে দেখাইছে নেলসন ম্যান্ডেলার সংগ্রাম বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, তো এই সংগ্রাম হিসেবে সে কি কি করছে, তোমার এই বক্তব্যটার প্রমাণ হিসেবে তুমি যে বলছো যে এই প্যাসেজের মধ্যে নেলসন ম্যান্ডেলার সংগ্রাম দেখাইছে, তো এই সংগ্রামের জন্য সে কি কি করছে, মানে এই যে সংগ্রামের অংশ হিসেবে সে কি কি করছে। তো এই যে সাপোর্টিং আইডিয়াস বা এভিডেন্স, তো সে প্রায় 3 দশক জেল খাটছে, জুলুম নিপীড়নের শিকার হয়েছে, এরকম 2টা বাক্য দেয়া, 2টার বেশি না। তো এইখানে যদি একটা সেন্টেন্স নাও, এইখানে যদি 2টা সেন্টেন্স নাও, 2 আর 1 3টা অলরেডি হয়ে গেছে। এরপরে কনক্লুডিং আইডিয়াস, এরপরে তোমার সেন্টেন্স উপসংহার, কনক্লুশনের লাইনটা। কনক্লুশন লাইনটা কি, তাহলে এই প্যাসেজে লেখক ক্লিয়ারলি দেখাইছে, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ক্লিয়ারলি শোন, রাইটার ক্লিয়ারলি দেখাইছে হিজ ডিটারমিনেশন, নেলসন ম্যান্ডেলার দৃঢ় সংকল্প টু রিমুভ অ্যাপার্থাইড, টু রিমুভ রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য দূর করতে তার যে দৃঢ় সংকল্প সেইটাই ফুটে উঠেছে। কারণ সে করেই ছাড়ছে, একটা মানুষ 30 বছরের মতো জেল খাটছে, পৃথিবীর সবচেয়ে বড় জেল খাটা ব্যক্তি রাজনৈতিক নেতাদের মধ্যে নেলসন ম্যান্ডেলা, তো তার সে কত কি করেছে। তো লাস্টের লাইন এটা যে এই প্যাসেজে এইটাই দেখাইছে যে তার দৃঢ় সংকল্প বর্ণ বৈষম্যকে দূর করতে, এইটাই ফুটে উঠেছে এই প্যাসেজে। তো এই 3টা, তাহলে দেখো এক লাইন, একটা সেন্টেন্স আর 2টা, 3টা সেন্টেন্স টোটাল, আর একটা মোট 4টা সেন্টেন্স। এখন এটা যদি অনেক বড় প্যাসেজ হয় 5টা 6টা সেন্টেন্স, এর বেশি কখনোই না। সেই ক্ষেত্রে এই ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া আর এইটা, এই 2 সেন্টেন্স বড় হবে না, বড় হবে এই মাঝখানে। তুমি এই মাঝখান থেকে নিতে পারবা, এখান থেকে এটা তুমি বড় করতে পারবা। যদি প্যাসেজ বড় হয়, অনেক বড় প্যাসেজ, তাহলে তোমার এই মিডল অংশটা বড় হবে। মেইন আইডিয়া আর কনক্লুডিং আইডিয়া সেটা এক সেন্টেন্স 2 সেন্টেন্স থাকবে। আমি তোমাদের এখন দেখাই। তো ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া, তো এখানে তোমরা এই ধরনের যে রিপোর্টিং ভার্ব এই জিনিসগুলো ইউজ করতে পারো। এটা আউটলাইন দ্য মেইন আইডিয়াস অফ দ্য প্যাসেজ, প্যাসেজের মেইন আইডিয়াটা বের করো। এখন সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো যে একটু খেয়াল করো সবাই, ইন দিস প্যাসেজ, এটা তোমরা কোট করে লিখে নিতে পারো, হুবহু পরীক্ষার খাতায় তুলে দিয়ে আসবা, কোনো সমস্যা নাই। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করলে লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো, এই স্টেপটা তোমরা হুবহু গিয়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই। ইন দিস প্যাসেজ, ওকে, জাহানারা ইসলাম, অথই, সজীব কুমার দাস। আচ্ছা, সবাই খেয়াল করো, সে কেমন, প্রত্যেকে খেয়াল করো। ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, লেখক আলোচনা করেছেন। এখন এই স্ট্রাকচারটা তোমরা হুবহু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবা।
ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট পর্যন্ত তুমি যে কোনো সামারিতে লিখতে পারো, অথবা দ্য টেক্সট ইজ অ্যাবাউট, আরো সংক্ষেপে লিখলে এইটুক, দ্য টেক্সট ইজ অ্যাবাউট। তো এর যে কোনোটা, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, আবার দ্য টেক্সট ইজ অ্যাবাউট, ঠিক আছে। তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট কি, আমরা যদি নেলসন ম্যান্ডেলারটাই লিখি, তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদের মাসি পিসি গল্পের কথা মনে আছে বাংলায় কার কার? মাসি পিসি গল্পের মূল ভাব কি, এক কথায় বলতে হবে। মাসি পিসি গল্পের মূল ভাব কি, এক কথায় বলতে হবে, দুই অসহায় নারীর জীবন সংগ্রাম। তবে অনেকে অনেক কিছু বলবা, ঘোরাতে আছে, বাট এক কথায় মাসি পিসি গল্পের লেখক দেখিয়েছে দুই অসহায় নারীর জীবন সংগ্রাম। তো এই মাসি পিসি মনে করো ইংরেজিতে আসছে, তাহলে এরকম হবে যে ইন দিস প্যাসেজ, এই প্যাসেজটাতে দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, লেখক আলোচনা করেছে দ্য লাইফ স্ট্রাগল অফ টু হেল্পলেস উইমেন, দ্য লাইফ স্ট্রাগল জীবন সংগ্রাম অফ টু হেল্পলেস উইমেন, দুই অসহায় নারীর জীবন সংগ্রাম। আবার মনে করো নেলসন ম্যান্ডেলারটা, তাহলে ইন প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট নেলসন ম্যান্ডেলাস স্ট্রাগল এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার সংগ্রামী ফুটে উঠেছে এই প্যাসেজে। আবার এই ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, এটা না দিয়ে তুমি আরো সংক্ষেপে দিতে চাইলে দ্য টেক্সট ইজ অ্যাবাউট, দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার স্ট্রাগল নিয়ে এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন। আবার দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য লাইফ স্ট্রাগল অফ টু হেল্পলেস উইমেন। সো তুমি যদি চাও এইটুকু ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড আউট, এইটুকু ব্যবহার করতে পারো, আবার দ্য টেক্সট ইজ অ্যাবাউট এটাও ব্যবহার করতে পারো। এরপরে ওই মেইন আইডিয়াটা তুমি লিখে দিলা। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার ব্যাপারটা? ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদেরকে, হ্যাঁ, বিধবা দুই অসহায় দুই নারীর জীবন সংগ্রাম, অসহায় নারীর জীবন সংগ্রাম, বিধবা না, দুই অসহায় নারীর জীবন সংগ্রাম, এভাবে বলবা। ওকে, সো এটা গেল মেইন আইডিয়া, মানে তোমার স্টার্টিং সামারি স্টার্ট হবে এটা দিয়ে, যে ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট দিয়ে তারপরে এই প্যাসেজটা জানি সেটা লিখে দিলা, অথবা দ্য টেক্সট ইজ অ্যাবাউট দিয়ে প্যাসেজটা জানি সেটা লিখে দিলা। এরপর আসো কি, এরপর দেখো তোমার সাপোর্টিং আইডিয়া বা এভিডেন্স। এখন এইটা হচ্ছে তুমি যে মেইন লাইনটা দিছো, এই যে একটা লাইনটা যেটা দিলা স্টার্টিং এ, ওইটা রিলেটেড দুই বা তিনটা সেন্টেন্স। এটা মূলত স্টেপ 1 এর কিওয়ার্ডস বা কি লাইন, তুমি যে প্রথম যে ওয়ার্ডসটা দিছো ওইটাকে অনুসরণ করে। এটা ওভারঅল প্যাসেজকে, বিশেষ করে প্যাসেজের মধ্যভাগকে ফুটিয়ে তুলবে সংক্ষিপ্ত আকারে। তো এটা হচ্ছে তুমি প্যাসেজের মধ্য থেকে প্যাসেজের মিডল অংশকে তুলে ধরবে এমন দুইটা সেন্টেন্স। তোমার এই যেটা তুমি লিখছো এটার প্রমাণ স্বরূপ দ্য লাইফ স্ট্রাগল অফ টু হেল্পলেস উইমেন, এটার প্রমাণ স্বরূপ তুমি প্যাসেজের মধ্যখান থেকে দুইটা সেন্টেন্স দিতে পারবা, বা বড় প্যাসেজ হলে তিনটা সেন্টেন্স দিতে পারবা। এই তো এইটা তুমি চাইলে প্যাসেজের মধ্যে থেকে নিতে পারো, এটাতে কোনো জোরাজুরি করবে না তোমাকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মাঝখানে যে দুইটা বা তিনটা সেন্টেন্স এটা তুমি প্যাসেজ থেকে নিতে পারবা, এটা কোনো অসুবিধা নেই। তবে দুই চারটা শব্দ নিজের মতো করে ঢুকাই দিবা। আচ্ছা, এরপরে কনক্লুডিং আইডিয়াস, এরপরে কি তোমার লাস্টের লাইন। সামারি কিন্তু বড় কিছু না, আমি আবার বলি, সামারি কিন্তু বড় কিছু না। সামারি কিন্তু তুমি টানা ঠাটায় মনে করো যে লেখা দিয়ে আসলে এক পৃষ্ঠা বেরা, নো 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 নো। সামারি শর্ট এন্ড টু দা পয়েন্ট, সামারি which is short and to the point। দেখো এবার লাস্ট লাইনে তোমরা এরকম দিতে পারো, ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দাস, এভাবে, ফাইনালি, লাস্টলি, ওভারঅল, অ্যাজ এ রেজাল্ট, সো, উই ক্যান সে, অথবা অন্য কোনো কানেক্টরস তোমার ভালো লাগে সেই কানেক্টরস তুমি ব্যবহার করতে পারো। তো আমরা যদি এরকম দিই, তুমি একটা সামারি লিখতেছো মনে করো নেলসন ম্যান্ডেলারটা নিয়ে, তো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় বললে, ইন ওয়ান ওয়ার্ড দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, এক কথা বললে ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, প্যাসেজটা পরিষ্কারভাবে দেখিয়েছে দ্য ডিটারমিনেশন অফ নেলসন ম্যান্ডেলার দৃঢ় সংকল্প টু রিজলভ রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের সমস্যা সমাধানে তার দৃঢ় সংকল্প ফুটে উঠেছে এই প্যাসেজটা ক্লিয়ারলি এটা আমাদেরকে দেখাইছে। তো ইন ওয়ান ওয়ার্ড দেখো, এবার তোমরা এই স্ট্রাকচার হুবহু পরীক্ষাতে লিখে দিয়ে আসতে পারবা, হুবহু, ঠিক আছে, এই যে এই অংশটা। তো যে কোনো প্যাসেজের সামারিতে ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, প্যাসেজটাতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে দ্য ড্যাশ, এবার ওইটার লাস্টের লাইন কনক্লুশন সেই তোমরা দিয়ে দিলা। তো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, এই শোন পর্যন্ত তোমরা যে কোনো সামারিতে ইউজ করতে পারবা, ঠিক আছে, এই পর্যন্ত। এরপর একটুকু ওই প্যাসেজ অনুসারে যে অ্যানসারটা সেটা লিখে দিলা। ক্লিয়ার ভাইয়া? পুরো ক্লিয়ার সবাই? যারা ক্লাসটাতে লাইক বাটনে ক্লিক করে দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ওকে, এরপরে আসো এবার সামারি। এইটা আছে নিয়ম। এখন সামারি সব সময় আমি আবারও বলি শর্ট এন্ড টু দা পয়েন্ট হবে, শর্ট হবে এবং
টু দা পয়েন্ট হবে। আর কথা হচ্ছে তিনটা, এক ফাইন্ডিং মেইন আইডিয়া, প্রথম সেন্টেন্স মেইন আইডিয়া নিয়ে একটা সেন্টেন্স, এরপরে সাপোর্টিং আইডিয়া অফ এভিডেন্স, তুমি যে প্রথম কথাটা বলছো ওটা প্রমাণ স্বরূপ আর দুইটা সেন্টেন্স, আর এরপরে লাস্টের সেন্টেন্স কনক্লুডিং আইডিয়াস 3 নাম্বার সেন্টেন্স। এখন তুমি যদি সামারি অনেক বড় হয় মানে প্যাসেজটা অনেক বড়, তাহলে এইখানে সেন্টেন্স বাড়বে, এটা দুইটা থেকে তিনটা হতে পারে, তিনটা থেকে চারটা হতে পারে, কিন্তু অন্য জায়গায় কিন্তু বাড়বে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আমরা যদি একটু যাই এইবার সামারির সাজেশন। আর হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো আমরা হুবহু ব্যবহার করতে পারবা, যে ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট। হ্যাঁ, আবার এই মিডলেরটা তুমি প্যাসেজের মধ্যে থেকে দুইটা বা তিনটা সেন্টেন্স একটু নিজের মতো করে চেঞ্জ করে দিবা। আর কনক্লুডিং আইডিয়াসও তোমরা এগুলো হুবহু ব্যবহার করতে পারবা, যে ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় দা প্যাসেজ ক্লিয়ারলি শোন, প্যাসেজটা পরিষ্কারভাবে দেখিয়েছে ড্যাশ, ক্লিয়ার ব্যাপারটা, এগুলো ব্যবহার করতে পারবা। এবার আসলে ইম্পর্টেন্ট সামারি হচ্ছে কোনগুলা, এগুলো হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সামারি। ঠিক আছে, এখন এগুলোর সাথে তোমাদেরকে আগে যে আমি এমসিকিউ আর ফ্লো চার্টের সাজেশন দিচ্ছি হুবহু মিলে যাবে। এই নেলসন ম্যান্ডেলা, হোয়াই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, আই হ্যাভ এ ড্রিম, আন বিটুইন গার্লস, ফ্যামিলি রিলেশন, মাদার ম্যানভিল, অ্যাডোলেসেন্স, ইকোটুরিজম, এগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবা। এগুলাই মানে একই প্যাসেজ, কোনো পরিবর্তন নাই, কোনোটা এমসিকিউ তে দিবে, কোনোটা ফ্লো চার্টে দিবে, কোনোটা সামারিতে দিবে, দ্যাটস ইট। এখন এই যে 10টা, এটা হচ্ছে তোমাদের ভিভিআই, এই 10টা হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 100% কমন পাবা, এখান থেকে সবাই 100% কমন পাবা। ক্লিয়ার? এখন এইটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই যে 10টা আমি রেডি করে, এটার সামারি রেডি করে বাংলা অনুবাদ সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেডি করে এই 10টা বাংলা অনুবাদ সহ তোমরা ক্লাস শেষে পেয়ে যাবে এটা। ঠিক আছে, এটা আমি রেডি করে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে তোমরা এটা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে, বাংলা অনুবাদ সহ আমি এটা পোস্ট করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এরপরে টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লোজ। ওকে, তো ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লোজ শুরু করার আগে আমি প্রত্যেককে বলবো ক্লাসটাতে লাইক বাটন, তো সবাই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো গাইস। যারা ক্লাসটা লাইক বাটনে ক্লিক করে নাই সবাই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো, এরপর আমাদের ধূপ ধূপ কিন্তু আগায় যাবে। বাই দ্য ওয়ে, ইমেইল লেখার নিয়ম, লেটার লেখার নিয়ম, সবকিছু এ টু জেড আসতেছে সাজেশন সহ। ইমেইল লেখার নিয়ম, সাজেশন, লেটার লেখার নিয়ম, সাজেশন সহ সবকিছু দুর্দান্ত। ওকে, সো ক্লাসটা যারা শেয়ার করো না, আজকের ক্লাস যারা শেয়ার করবা, মেনশন করবা, 20 জন পাবা আমার 20টা বই গিফট অ্যাডমিশনের, 20 জন অ্যাডমিশনের 20টা বই গিফট পাওয়া ভাইয়া পুরো। সো যারা এখনো শেয়ার মেনশন করো নাই, দ্রুত সবার বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে ফেলো, এটা তোমাদের জন্য হিউজ হেল্প হবে। তোমার অ্যাডমিশনের জন্য তাহলে কোনো বই কেনার প্রয়োজন হবে না। ঠিক আছে, সবাই এটা দ্রুত শেয়ার করে ফেলো ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ। এখন দেখো, এটা মূলত ভোকাবুলারি ভিত্তিক একটা টপিক। কি ভিত্তিক ভাইয়া? ভোকাবুলারি বেসড। হ্যাঁ, ভোকাবুলারি বেসড একটা টপিক। এখন এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যে কোনো জায়গা থেকে সারা দিতে পারে, এটা যে কোনো জায়গা থেকে পরীক্ষাতে আসতে পারে। এখন এটা কমন পড়া বা এটা হুবহু পড়ে যাবে, বা এটার গ্রামাটিক্যাল রুল আছে, এই যে তোমাদেরকে 8টা গ্রামারের রুলস পড়ালাম, এই 8টা বা 10টা রুলস পড়ালাম, এই 10টা রুলসের থেকে এটা কমন পড়ে যাবে, এটা এরকম কোনো টপিক না, এটা ভোকাবুলারি ভিত্তিক। তবে তুমি যদি অনেক গবেষণা করে স্টাডি করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে। সো এটা তোমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজের কোনো গ্রামাটিক্যাল রুলস হয় না, এটা পুরোপুরি ভোকাবুলারি ভিত্তিক। সো এই 12টা এখানে আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ মিলিয়ে, এই 12টা সবাই পড়ে যাও, কপাল ভালো হলে এখান থেকে কমন পড়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে কোনো গ্যাপ যখন তুমি এটা ফিল আপ করতে যাবা, যদি তোমার কমন পড়ে এর মধ্যে থেকে, আলহামদুলিল্লাহ, এটা কমন পড়ার গ্যারান্টি কোনো স্যার দিতে পারে না। আমি প্যাসেজ, সামারি, ফ্লোচার্ট হুবহু সব তোমরা কমন পাবা, আমি যে সাজেশন দিছি সব একদম ডিরেক্ট হুবহু কমন পাবা। ইমেল, লেটার, গ্রাফ চার্ট যেগুলো আসছে সব হুবহু কমন পাবা, কিন্তু এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু এইগুলো মোস্ট কমন, মানে এখান থেকে এসে থাকে। আর একটা জিনিস হচ্ছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যখন করতে যাবা, কোনো গ্যাপ পূরণ করতে না পারলে তার পিছনে বেশি সময় ব্যয় না করে সামনে আগাতে হবে। ধরো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ তুমি করতেছো, এখন কোন একটা গ্যাপ হচ্ছে না, মিলতেছে না, যদি না হয় ওটার পিছনে বেশি সময় ব্যয় না করে সামনে আগাতে হবে। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যখন করতে যাবা বেশি সময় ব্যয় করা যাবে না। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে আগাই। ভাই পিডিএফ কোথায় পাবো? আমি এই পেজে পোস্ট করে দিব ভাই, আমি পেজে পোস্ট করে দিব, আমি সামারি পিডিএফ আমি পেজে পোস্ট করে দিব। ওকে, এরপরে আসো আমরা যাব রিঅ্যারেঞ্জে। এখন দেখো, তোমাদের ক্লোজ টেস্ট থাকবে 4 দাগে, মানে উইথ ক্লুজ, যেটা উইথ ক্লুজ থাকবে 4 দাগে আর উইদাউট ক্লুজ থাকবে 5 দাগে। তো 4 দাগ আর 5 দাগ উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। এরপরে 6 নম্বরে তোমাদের আসবে রিঅ্যারেঞ্জ। 6 দাগে কি থাকবে? রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জ অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখানোর আছে। ক্লাসটা শেয়ার করে নাই
দ্রুত শেয়ার করে ফেলো। রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ পারো কে কে, কতটুকু শিখেছো? ভাইয়া আমি আপনার দুইটা ব্যাচে ভর্তি, 100+ শেয়ার মেনশন বান দেখি আজকে 20 জন বৈজ্ঞানিক পাও, 20 জন। ওকে, সো আমরা আসবো এখন রিয়ারেঞ্জে। রিয়ারেঞ্জ আসবে কয় দাগে? 6 দাগে। মার্কস কত রিয়ারেঞ্জে? এটা 6 নং কোশ্চেন তোমাদের, এবং এটার মার্কস কত? মার্কস হচ্ছে 10। মার্কস কত? 10 মার্কস। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রিয়ারেঞ্জে যদি কেউ সঠিক উত্তর করতে পারে একবারে 10-এ 10। রিয়ারেঞ্জ অ্যান্সার করার নিয়ম হচ্ছে এটা, রিয়ারেঞ্জ অ্যান্সার করার সঠিক নিয়ম হচ্ছে এটা। যদি কেউ জাস্ট স্যার এই লাইনটা পড়ে, তোমাদেরকে ফুল অ্যান্সার পুরো উত্তরই সাজানোর পরে লিখতে হবে এভাবে, ঠিক আছে? বি ই এ সি ডি এফ এইচ জি জে আই এভাবে লিখতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি রিয়ারেঞ্জ মিলাইতে পারে 10-এ 10, 10-এ 10, ডিরেক্ট 10-এ 10। আর যদি একটা ভুল যায় তাহলে আরেকটা ভুল যাবে। মানে তুমি যদি ই নাম্বারটা এফ নাম্বারে বসাও তাহলে এফ রে তুমি আরেক জায়গায় লেখছো ভুল করে, ঠিক আছে? জি নাম্বারটা যদি সি নাম্বারে বসাও তাহলে সি রে তুমি আরেক জায়গায় লেখছো। তো রিয়ারেঞ্জ একটা ভুল গেলে দুইটা ভুল, দুইটা ভুল গেলে চারটা ভুল, ঠিক আছে? তিনটা ভুল গেলে 6টা ভুল অটোমেটিক। তো এরকম কিন্তু ভুল হয়ে যায়। আর যদি সঠিক করতে পারো একবারে ডিরেক্ট স্যার তোমাকে 10-এ 10 দিবে। ডিরেক্ট স্যার তোমাকে কত দিবে? 10-এ 10। ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদেরকে এখনই সবাই শেয়ার মেনশন করে ফেলো। ওকে, আমরা আর আসছি রিয়ারেঞ্জে চলে আসছি আমরা। এখন আমরা একটু রিয়ারেঞ্জটা দেখবো। তো পরীক্ষাতে দুই ধরনের রিয়ারেঞ্জ সবচেয়ে বেশি আসে, এক মহৎ ব্যক্তিদের কেন্দ্রিক, আর দুই শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। রিয়ারেঞ্জ আসে দুই প্রকার। রিয়ারেঞ্জ কয় প্রকারের আছে? দুই প্রকারের আছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা আসে বলো? রিয়ারেঞ্জ দুই প্রকার, কিন্তু এর মধ্যে সবথেকে বেশি পরীক্ষাতে আসে শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। এইটা যদি 9টা বোর্ডের মধ্যে 2টাতে হয়তোবা মহৎ ব্যক্তিদের জীবনী নিয়ে আসে, আর বাকি 7টাতে আসে স্টোরি, শিক্ষণীয় কোন স্টোরি বা গল্প কেন্দ্রিক। ক্লাসটা শেয়ার করো নাই, রিয়ারেঞ্জ খুব ইম্পর্টেন্ট, এখনই সবাই শেয়ার করে দাও। সামনে ইমেল, অ্যাপ্লিকেশন লেটার, ইমেল লেটার, এগুলো নিয়ম সাজেশন সব আসতেছে, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট সহ, পাই চার্ট আছে। তো শিক্ষণীয় স্টোরি, ফ্লো চার্ট আমরা দেখাইছি অলরেডি। শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। তো 9টা বোর্ডের মধ্যে 2টাতে হাইয়েস্ট মহৎ ব্যক্তিদের বই নিয়ে আসে, বাকি 7টাতে আসে শিক্ষণীয় স্টোরি বা গল্প। তো আমরা একটু 2টাই ফলো করব। দেখো, তো মহৎ ব্যক্তিদের বা ব্যক্তি জীবনী কেন্দ্রিক হলে সাধারণত যেটা আসে নাম উইথ টাইটেল। প্রথমে তোমরা নাম নিবা, নাম 10টা সেন্টেন্সের মধ্যে দেখবা একটাতে নাম টাইটেল সহ আছে। ইবনে সিনা দা প্রিন্স অফ মেডিসিন, কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট অথবা দা রেবেল পোয়েট, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দা মোস্ট ভার্সেটাইল পোয়েট, এরকম নাম উইথ টাইটেল থাকবে। তো এটা প্রথম। 2 নম্বরে তার জন্মস্থান কোথায়, এইটা সিকোয়েন্স। যদি মহৎ ব্যক্তির জীবনী বা ব্যক্তি জীবনী কেন্দ্রিক হয় তাহলে অ্যান্সার গুলো এভাবে হয়, প্রথমে নাম সাথে টাইটেল লাইনটা আনবা। এবার অনেকের ওই একই লাইনে জন্মস্থান জন্মসাল থাকে, আবার যদি এক লাইনে জন্মস্থান জন্মসাল না থাকে তাহলে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় সেন্টেন্সে তোমরা ওই 10টার মধ্যে জন্মস্থান জন্মসাল কোথায় আছে সেটা সেকেন্ড লাইনে আনবা। এবার 3 নম্বরে ফ্যামিলি বা ভাই বোনদের কথা। কবি সাহিত্যিকদের, মহৎ ব্যক্তিদের এদের ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট থাকে। কেউ অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছে, কেউ সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে, কেউ ধনিক পরিবার থেকে এসেছে, কেউ খুবই নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে, এরকম একটা ডিটেলস উল্লেখ থাকে। তো ফ্যামিলি কেমন ধরনের, সে অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তো এই ফ্যামিলি নিয়ে যে লাইনটা, এটা আসবে 3 নম্বর, এটা দেওয়া থাকবে 10টার মধ্যে। অথবা ভাই বোনের কথা, ভাই বোনের মধ্যে সে কততম, কয় ভাই বোনের মধ্যে সে কততম। তো ভাই বোন কম থাকে, ফ্যামিলিটা বেশি থাকে, যে সে এমন একটা পরিবারে তার জন্ম, অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম, মধ্যবিত্ত পরিবারে তার জন্ম, সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, পরিবারটা নিয়ে একটা তথ্য থাকবে। তো প্রথমে নাম উইথ টাইটেল আসবে, এই লাইনটা 10টার মধ্যে খুঁজে বের করো যে নাম কোথায় আছে। এরপর জন্মস্থান জন্মসাল অনেক সময় ওই এক সেন্টেন্সেও থাকতে পারে, না থাকলে সেকেন্ড সেন্টেন্সে পেয়ে যাবে, এত সালে এই জায়গায় জন্মগ্রহণ করে, হি ওয়াজ বর্ন ইন এত, ইন এই জায়গা। এরপরে ফ্যামিলি, সে এমন একটা পরিবার থেকে এসেছে বা নিম্নবিত্ত বা অত্যন্ত নিম্ন পরিবারে তার জন্ম। আচ্ছা, এইবার কবি সাহিত্যিকদের শৈশব ভাই ভীষণ ইম্পর্টেন্ট স্যারদের কাছে। কবি সাহিত্যিকদের শৈশব কোথায় কেটেছে, চাইল্ডহুড কেন্দ্রিক বিষয়গুলা। তার শৈশব কেটেছে কপোতাক্ষ নদীর তীরে, তার শৈশব কেটেছে পদ্মা নদীর তীরে, তার শৈশব কেটেছে মানে ধানসিঁড়ি নদীর তীরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, তাই না? সো কবি সাহিত্যিকদের শৈশব কার কোন নদীর তীরে কেটেছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো শৈশব নিয়ে একটা তথ্য থাকে সাধারণত।
তো চাইল্ডহুডটা আসবে এইখানে, ফ্যামিলি কথা বলার পরে যে তার শৈশব কেটেছে কপোতাক্ষ নদীর তীরে, ধানসিঁড়ি নদীর তীরে, ধলেশ্বরী নদীর তীরে, ঠিক আছে এভাবে। অথবা এরপরে শৈশবের কথার পরে থাকবে কি তার স্কুল বা কলেজের পড়াশোনা। স্কুল থেকে ম্যাট্রিক, সেই আমলে তাদেরকে ম্যাট্রিক পাস বলতো, মানে ম্যাট্রিক পরীক্ষা বলতে এসএসসি রে। তো এত সালে তিনি ওই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন আর অমুক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন, এরকম। তো শৈশবের পরে কি আসে সাধারণত মানুষের স্কুল, স্কুলের পরে কলেজ। আর এইটা হচ্ছে শুরু হবে রেফারেন্সটা, নাম, টাইটেল, জন্মস্থান, জন্মসাল, ফ্যামিলি, কেমন ফ্যামিলি, এটা হচ্ছে সিকোয়েন্স, ধারাবাহিকতা, কেমন ধরনের ফ্যামিলি থেকে এসেছে, শৈশব কোথায় কাটছে, কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস, কোন স্কুল থেকে কলেজ। এটা হচ্ছে পার্ট 1 এর ধারাবাহিকতা। 4টা সেন্টেন্স বা 3টা বা 5টা সেন্টেন্স তুমি এখান থেকে পাবা। আচ্ছা, এরপরে সে কলেজে পড়াশোনা শেষ করার পরে, আগের আমলে আর ভার্সিটি ছিল না, ঠিক আছে, কলেজই বলতো এটাকে। তো কলেজের পরে কি আসে, ক্যারিয়ার বা কর্মজীবন। হ্যাঁ, তো ক্যারিয়ার বা এই পার্ট 3টা পার্ট হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ তার পরিচয়, জন্ম, শৈশব, এগুলো থাকে, স্কুল কলেজ। পার্ট 2 তে তার ক্যারিয়ার বা কর্মজীবন। এখন এই পার্ট 2টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পার্ট 2 এর কারণে আমরা আজকে তাকে নিয়ে পড়াশোনা করি, তাই না, তাকে স্মরণ করি। তো পার্ট 2 তে ক্যারিয়ার বা কর্মজীবন শুরু। তো এইখানে 2 থেকে 3টা বাক্য থাকবে। কি থাকবে এখানে? 2 থেকে 3টা বাক্য। সবাই খেয়াল। পার্ট 2 তে এখানে কয়টা বাক্য থাকবে? 2 থেকে 3টা বাক্য। কারণ কবি, সাহিত্যিকরা, মনীষীরা, এরা কোনোদিন কেউ একটা কাজ করে না। এরা কোনোদিন কেউ কি একটা কাজ করে না। কাজী নজরুল ইসলাম সৈনিক ছিল, লেটোর দলে গান গাইছে, মসজিদে ইমামতি করছে, গান লিখছে, আবার গজল লিখছে, আবার উপন্যাস, প্রবন্ধ, কোনো কিছু সে লিখতে বাদ দেয় নাই। মসজিদে ইমামতি থেকে শুরু করে গান গাওয়া পর্যন্ত, আবার সৈনিক হয়ে যুদ্ধ করছে। তো সবই করছে এনারা। হ্যাঁ, সো এই ক্যারিয়ার বা কর্মজীবন এদের একটা। আবার দেখো, এরা প্রথমে শুরু হয় অমুক কলেজ, অমুক জায়গায় অধ্যাপনা দিয়ে, অধ্যাপনার পাশাপাশি তমুক পত্রিকার সম্পাদক, পত্রিকার পাশাপাশি লেখালেখি, ঔপন্যাসিক, কবি, সাহিত্যিক, এইভাবে। এরা কেউ ক্যারিয়ারে একটা কাজ করে না। তো ক্যারিয়ার বা কর্মজীবনে 2 থেকে 3টা বাক্য থাকে, এবং এটা সাল দিয়ে থাকে। কি দিয়ে? ইয়ার, সাল উল্লেখ থাকে। তো সাল অনুযায়ী যে সালটা আগে সেটা আগে আসবে, যে সালটা পরে সেটা পরে আসবে। এরপরে এই ক্যারিয়ার বা কর্মজীবনে কাজ করতে করতে এরা এমন কিছু করে ফেলে যে কারণে আমরা আজকে এদেরকে নিয়ে পড়াশোনা করি। যেমন এদের অবদান বা আবিষ্কার। যে কবি হয়েছে সে হয়তো লিখতে লিখতে গীতাঞ্জলি লিখে ফেলছে, যে গীতাঞ্জলি কি তাকে নোবেল পুরস্কার এনে দেয়। আবার কেউ লিখতে লিখতে মেঘনাদ বধ কাব্য লিখে ফেলেছে, তাই না? কেউ লিখতে লিখতে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল রণসঙ্গীত লিখে ফেলেছে। তো এই অবদান বা আবিষ্কার থাকে মানুষের জীবনে। অবদান বা আবিষ্কার তো মানে কৃতিত্ব। তার কর্মজীবনে কাজ করতে করতে তাদের কিছু কন্ট্রিবিউশন, অবদান হয় দেশের জন্য, বা আবিষ্কার হয়, যেটাকে আমরা তাদের কৃতিত্ব বলি। তো এই কৃতিত্বটা আসবে তারপরে। এইবার পৃথিবীর সমস্ত কৃতিত্বের জন্য, সমস্ত আবিষ্কারের জন্য কি থাকে? পুরস্কার। পৃথিবীর যদি তুমি কিছু দাও, পৃথিবীও তোমাকে কিছু দিবে। তো কৃতিত্ব, এই যে তার যে কৃতিত্ব, গীতাঞ্জলি লিখছে তার জন্য কি নোবেল পায়। আবার কাজী নজরুল ইসলাম কি কত পুরস্কার পেয়েছে? স্বাধীনতা পদক, 21 পদক, 100 গাদা পুরস্কার। তো প্রত্যেকটা মানুষের তার অবদান বা আবিষ্কারের জন্য পুরস্কার থাকে। পুরস্কার পাওয়ার পরে মানুষ আর বেশি দিন বাঁচে না। তারপরে কি? মৃত্যুবরণ। পুরস্কার পাওয়ার পরে মানুষ আর বেশি দিন বাঁচে না, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই। তারপরে কি? তারপরে মৃত্যুবরণ। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই। দেখো নেক্সট আগাই আমরা। এইবার গল্প কেন্দ্রিক কি হয়? যদি গল্প কেন্দ্রিক, তাহলে গল্প কেন্দ্রিক হলে প্রথম লাইনটা তোমার সবসময় এইভাবে থাকে, দেয়ার লিভড ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার লিভড মেনি ইয়ার্স এগো, লং এগো, লং লং এগো, এগুলো দিয়ে শুরু করে। যদি গল্প কেন্দ্রিক হয়, কি কেন্দ্রিক হয়? যদি কোন একটা কিছু গল্প কেন্দ্রিক হয়, তাহলে শুরু হবে। তোমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত মনে করো যত গল্প পড়েছো, ছোটবেলা থেকে এই পর্যন্ত তোমরা যত গল্প পড়েছো, সমস্ত গল্প 90% টাইম কি দিয়ে শুরু হয়? ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার লিভড মেনি ইয়ার্স অ্যাগো, লং অ্যাগো, লং লং অ্যাগো, তাই না? সো সব সময় গল্প কেন্দ্রিক। দেখো এই যে যে দুইটা টাইপ রিয়ারেঞ্জের, একটা তো মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক, আরেকটা হচ্ছে শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। তো মহৎ ব্যক্তিদের জীবনী আর শিক্ষণীয় স্টোরি বা গল্প, তো এই মহৎ ব্যক্তিদের জীবনী কম আসবে,
কিন্তু এই গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ বেশি আসবে। কিন্তু এই গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ তুমি তখনই অ্যান্সার করতে পারবা যখন তুমি গল্পগুলা জানবা। যখন তুমি গল্পগুলা জানবা তখন তুমি এটা সবচেয়ে বেশি অ্যান্সার করতে পারবা। কিন্তু এটা প্রথম লাইন আজীবন শুরু হবে দেয়ার লিভড once upon a time, once there lived many years ago, long ago এইগুলা দিয়ে। ঠিক আছে, গল্প কেন্দ্রিক সবসময় শুরু হবে এইগুলার একটা দিয়ে। আচ্ছা, এরপরে আসো আমরা এখন তোমাদেরকে সাজেশনটা দিব রিয়ারেঞ্জের যে কোনগুলা পড়তে হবে। তার আগে অ্যানসার, এখন গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ কি করতে হবে তোমাকে আমি যে সাজেশন দিব এইগুলা অ্যাটলিস্ট একটু গল্পগুলা জেনে যেতে হবে বা একবার পড়ে যেতে হবে। তোমাদের যার কাছে যে বই আছে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিয়ারেঞ্জ এটার মধ্যে থেকে তোমরা 100% কালকে পরশুদিনের পরীক্ষাতে কমন পেয়ে যাবা। দ্য মাস্টার এন্ড দ্য কুক, বুদ্ধ এন্ড দ্য পুয়ার উইমেন, জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য সুলতান, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো থার্স্টি ক্রো, দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, তারপরে দেখো কিং সলোমন, মাদার তেরেসা, ল্যাড, নাসিরউদ্দিন হুজ্জা, তারপরে আলেকজান্ডার এন্ড পোরাস। এর প্রত্যেকটা এই 12টার মধ্যে থেকে তোমরা একদম 100% গ্যারান্টেড তোমরা এর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবে। এখন এই গল্পগুলো কিন্তু জানতে হবে। ক্লাসটা যারা শেয়ার করে না দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। বাচ্চারা ক্লাসটা যারা শেয়ার করে না দ্রুত সবাই শেয়ার করে ফেলো। সো এই যে 12টা আছে এই 12টা গল্প তোমরা যদি কালকে যে সময় পাবা অবশ্যই পড়বা। এই 12টা পড়লে এর বাইরে তুমি আর কিছু পাবা না। এই 12টার মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবা। এই 12টার মধ্যে থেকে তোমরা সবাই হুবহু কমন পেয়ে যাবা। এখন আসো এটা অ্যানসারটা কিভাবে করবা। প্রথম কথা এইভাবে একটা ছক আঁকবা। এটা তোমরা অনেকে জিজ্ঞেস করো তাই আমি তোমাদের জন্য রেডি করেছি। একটা ছকে তুমি সিরিয়ালটা দিলা 1 2 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে তুমি তোমার অ্যানসারের সিরিয়ালটা যদি কেউ চাও পেন্সিল দিয়ে করতে, কাটাকাটি যদি হওয়ার সম্ভাবনা থাকে মিলানোর আগে তাহলে পেন্সিল ইউজ করতে পারো। যদি কেউ যে ভাই আমার এটা একটু কাটাকাটি হয়ে যায় তো এখানে পেন্সিল ইউজ করবা। পেন্সিল ইউজ করে আগে সঠিক উত্তরটা তুমি সাজাবা। ভাই যদি কেউ এই শর্টটা কারেক্ট করতে পারো একবারে 10 এ 10। যদি কেউ এই শর্টটা কারেক্ট করতে পারো একবারে কিন্তু 10 এ 10। ঠিক আছে, একবারে 10 এ 10। ওকে, একজন বলতেছে ভাই রচনা আজকে 12 পৃষ্ঠা লিখছি কত পেতে পারি? লেখার কোয়ালিটির উপর নির্ভর করে। লেখার কোয়ালিটি ভালো হলে ভালো মার্কস পাবা। ওকে, সো তুমি যদি এই শখের এই যে লিখছো বি ই এ সি ডি এফ এইচ জি জে আই, যদি এই সিকোয়েন্সটা সঠিক থাকে স্যার এইটাই বলবে একবারে 10 এ 10। ঠিক আছে, একদম 10 এ 10। তো এবার তুমি মনে করো এটা সাজাইছো, সাজানোর পরে ফুল অ্যানসার লিখবা। ফুল অ্যানসার লিখে ওইভাবে প্রত্যেকটা সেন্টেন্স এখানে আবার বসাই দিবা। এটা না লিখলে কিন্তু ফুল মার্কস দিবে না তোমাকে। তোমার এই বক্স যতই সঠিক হোক, এই বক্স মনে করো তোমার একবারে 100% কারেক্ট, কিন্তু তুমি যদি এখানে উত্তর না লেখো, তুমি যদি এইখানে এটা যদি না লেখো তাহলে কিন্তু তোমাকে স্যার কেটে দিবে তোমার অ্যানসার। এটা না লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা 100% লিখতে হবে। 100% এটা লিখতেই হবে। যদি তোমরা এই 10টা সেন্টেন্স না লেখো টাইম বাঁচানোর জন্য বালসেমি করে যদি এটা শুধু সঠিক হয়েছে এখানে তুমি উত্তর লেখো নাই, ভুল হবে কিন্তু। 100% এটা লিখতে হবে। 100% এই 10টা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া? পুরো ক্লিয়ার? ওকে, দেখো সো এটা লিখতে 100%। তো রিয়ারেঞ্জ আমি আবারও বলতেছি এই 12টা তোমরা পড়ে যাও, এর মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবা। আর অ্যানসার করার টেকনিক হচ্ছে এটা যেটা আমি বললাম। আচ্ছা, এখন আসো আমরা গ্রাফ চার্টে যাব। এখন গ্রাফ চার্ট লিখতে হবে প্রথম কথা কত ওয়ার্ডে? গ্রাফ চার্ট লিখতে হবে কত ওয়ার্ডে? 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস। গ্রাফ চার্ট লিখতে হবে কত? 150 ওয়ার্ডে। মার্কস কত এটাতে? 15। মার্কস কত তোমাদের এটাতে? 15। ঠিক আছে, আচ্ছা দেখো গ্রাফ চার্টে 15 মার্কস, স্টোরিতে 15 মার্কস, তারপরে ইমেইল অথবা আচ্ছা স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি লেখাটা শেখাবো আজকে তোমাদেরকে। দেখো তো গ্রাফ চার্টে তোমাদের 15 মার্কস। এখন গ্রাফ চার্ট আর পাই চার্ট দুইটার যে কোনোটা আসতে পারে। গ্রাফ চার্টও আসতে পারে, পাই চার্টও আসতে পারে। এখন দুইটারই লেখার নিয়ম আলাদা। এখন আমি তোমাদেরকে বলে দিই এখানে গ্রাফ চার্ট দেয়া আছে কয়টা? 6টা। আর পাই চার্টের সাজেশন দেয়া আছে 4টা। এই 6টা আর 4টা এর মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে একদম। ঠিক আছে, এর মধ্যে থেকে সবাই হুবহু কমন পেয়ে যাবে হুবহু। দেখো তো সোশ্যাল সায়েন্স ইউজার অফ ইন্টারনেট, এটা গ্রাফ পড়তে হবে। ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটিতে আর্টস, কমার্স, সায়েন্স, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আলিম কোন এরিয়া থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাইছে সেটা নিয়ে।
চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল, শিক্ষিত লোকদের কারা কত পার্সেন্ট কোন ক্যারিয়ারে যেতে চায়। যে সাপোজ মনে করো যে সরকারি চাকরি কত পার্সেন্ট, বেসরকারি চাকরি কত পার্সেন্ট করতে চায় স্টুডেন্টরা, ব্যবসা কত পার্সেন্ট করতে চায়, বিদেশ কত পার্সেন্ট যেতে চায়, এইগুলা নিয়ে। এন্টারপ্রেনিয়রশিপ, উদ্যোক্তা হতে চায় কত পার্সেন্ট, এইগুলা নিয়ে। নাম্বার অফ ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, এটা বিখ্যাত, এই ছয়টার মধ্যে থেকে 100% একটা কাউন্ট পেয়ে যাবা। এরপরে ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব এবং ইংরেজি কোথায় কোথায় কাজে লাগে। এরপরে পজিটিভ এন্ড নেগেটিভ ইউজ অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপের মধ্যে ইন্টারনেটকে পজিটিভ কাজে ইউজ করে কতজন, ইন্টারনেটকে নেগেটিভ কাজে ইউজ করে কতজন। তো কোন বয়সের মধ্যে সবচেয়ে মানে তরুণরা সবচেয়ে বেশি নেগেটিভ কাজে ইউজ করে, আর বয়স্করা তারা পজিটিভ কাজে বেশি ইউজ করে, এই জিনিসগুলো বুঝায়। আচ্ছা, আর পাই চার্ট আছে 4টা। সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, একটা শহরে বাতাস দূষণের উৎস। দা এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, বাংলাদেশে এক্সপোর্ট সেক্টর রপ্তানি খাতে কোন খাত থেকে কত টাকা আসে আমাদের। এরপরে দা পার্সেন্টেজ মানে পোশাক রপ্তানি করে কত, পাট রপ্তানি করে কত, সেবা আইটি সার্ভিসেস রপ্তানি করে কত বিলিয়ন ডলার আয় করি আমরা, এগুলা নিয়ে। পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 800 স্টুডেন্ট, 800 স্টুডেন্টকে নিয়ে একটা জরিপ করা হয়েছে যে দেখার জন্য যে বাংলাদেশে কত পার্সেন্ট স্টুডেন্ট, বাংলাদেশের ট্রান্সপোর্টেশনে কত পার্সেন্ট স্টুডেন্ট তারা স্কুলে বা কলেজে যেতে বাসে কত পার্সেন্ট যায়, প্রাইভেট কারে কত পার্সেন্ট যায়, রিক্সায় কত পার্সেন্ট যায়, বাইসাইকেল কতজন ইউজ করে, হেঁটে কতজন কলেজে বা যায়। এই যে ট্রান্সপোর্টেশন, কে কে কোন পরিবহন কত পার্সেন্ট ব্যবহার করে স্কুল কলেজে যায়, 800 স্টুডেন্টকে নিয়ে জরিপ, সেটার পাই চার্ট। আর একটা হচ্ছে স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজে একটা স্টুডেন্ট তার কত পার্সেন্ট সারাদিনে খেতে ব্যয় করে, কত পার্সেন্ট ঘুমোতে ব্যয় করে, কত পার্সেন্ট স্পোর্টস খেলাধুলায় ব্যয় করে, কত পার্সেন্ট সময় সে কলেজে থাকে, এই পুরো বিষয়টা নিয়ে। তো স্টুডেন্টস টাইম স্পেন্ডিং, স্টুডেন্টদের সময় ব্যয় অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজে। তো এটা তোমাদের লিখতে বলবে কত ওয়ার্ডসে, 150 ওয়ার্ডে। মার্কস কত, 15 মার্কস, 15 মার্কস লিখতে বলছে কত ওয়ার্ডে, 150 ওয়ার্ডে। এখন তোমরা যারা এখানে আসো যে ভাই আমাকে একটু নিয়মটা শেখান গ্রাফ চার্টের আর পাই চার্টের, এই দেখো এই 10টার বাইরে থেকে তোমরা পাবা না। প্রথম কথা হচ্ছে এই 10টার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবা, ঠিক আছে? এই 10টার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবা। এখন যারা নিয়ম শিখতে চাচ্ছ তাদেরকে আমি বলি, আমার এখন তোমাদেরকে নিয়ম শিখতে চাইলে এটার শুধু নিয়মের ক্লাসই লাগবে 1.5 ঘন্টা। এখানে তোমাদেরকে আমি বলি আমার ইউটিউব চ্যানেল যেটা পাভেলস এইচএস ইংলিশ, তোমরা একটু ইউটিউবে ঢুকে যে গ্রাফ চার্ট পাভেল ভাইয়া বা গ্রাফ চার্ট পাভেলস এইচএস ইংলিশ লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবা। গ্রাফ চার্টের নিয়ম আমি আলাদা শিখিয়েছি, পাই চার্টের নিয়ম আমি আলাদা শিখিয়েছি। জাস্ট আমার ইউটিউবে গিয়ে তোমরা একটু সার্চ করলে, যদি কেউ এখন নিয়ম শিখতে চাও জাস্ট আমার ইউটিউবে গিয়ে হ্যাঁ গ্রাফ চার্ট পাই চার্ট বা শুধু গ্রাফ চার্ট শিখতেছিলে গ্রাফ চার্ট পাভেল ভাইয়া বা পাই চার্ট পাভেল লিখে সার্চ করলে তুমি ইউটিউব থেকে আমার এটা পেয়ে যাবা। বাই দ্য ওয়ে আমাদের সাবস্ক্রাইবার 9,38,000 হয়ে গেছে। তোমরা যদি চাও 1 মিলিয়ন হয়ে যাবে খুব শীঘ্রই। সাবস্ক্রাইব করতে পারো। সো এটা গেল গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট লিখতে হবে 150 ওয়ার্ডে। এখন তোমার মনে করো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটা এক পেজে লিখতে গেলে 70 থেকে 80 ওয়ার্ডস ধরে। স্টুডেন্টদের কত ওয়ার্ডস ধরে? 70 থেকে 80 ওয়ার্ডস, 70 থেকে 80 শব্দ ধরে, এর বেশি ধরে না স্টুডেন্টদের এক পেজে। তার মানে তোমার 150 ওয়ার্ড লিখতে গেলে কিন্তু 2 পেজ লাগতেছে। কত পেজ লাগতেছে তোমার? তাহলে 2 পেজ লাগতেছে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? 2 পেজ লাগতেছে। সো এইটা একটু কাউন্ট করো। তুমি একটা কাজ করবা, তুমি এক পেজে লিখবা একটা যে কোনো একটা গ্রাফ চার্ট, যে তোমার এক পেজে কতগুলা ধরে, এক পেজে তোমার কতগুলা ধরে, কত শব্দ ধরে, সেই অনুযায়ী 150 ওয়ার্ডসে তোমার পরীক্ষা হলে কতটুকু পেজ লাগতে পারে এটা ধারণা করে যাবা। আচ্ছা, এরপরে আসো আমাদের স্টোরি রাইটিং। স্টোরিতে কত মার্কস? স্টোরিতেও তোমাদের 15 মার্কস। এখন অনেকে ভাবো যে ভাই স্টোরি তো সৃজনশীল গল্প দেয়, স্টোরি কিভাবে লিখবে আমি সব শেখাবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ক্লাসটা যারা শেয়ার করো না দ্রুত শেয়ার করে ফেলো, বন্ধুদেরকে যারা মেনশন দেয় নাই এখনই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো। এখন দেখো দ্য ক্রো এন্ড দ্য পিকক কম্পিটিং স্টোরি তোমাদের পরীক্ষাতে 8 দাগে আসবে, 8 নং কোশ্চেনে। কত নং কোশ্চেনে? 8 নং কোশ্চেনে। মার্কস কত? 15। যদি একটু আমি যেভাবে বলি ওইভাবে লিখো 13 14, হাইয়েস্ট মার্কস স্যার যেটা দেয় তুমি পেয়ে যাবা। হাইয়েস্ট মার্কস স্যার যেটা দেয়, যদি 13 দেয় স্যার 13 পাবা, যদি স্যার সর্বোচ্চ 14 দেয় 14 পাবা। এখন দেখো স্টোরি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ট্রেডিশনাল গল্প আর একটা হচ্ছে ক্রিয়েটিভ বা সৃজনশীল গল্প। এখন ট্রেডিশনাল গল্প কোনগুলা? ওই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, অনেস্ট ট্রুথ কাটার, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, ইফ দেয়ারস এ উইল দেয়ারস এ ওয়ে, এইগুলা। তো 2 প্রকারের গল্প হয়। কয় প্রকারের? 2 প্রকার। একটা হচ্ছে
ট্রেডিশনাল স্টোরি। ট্রেডিশনাল স্টোরি কি? প্রথাগত বা প্রচলিত গল্প, অনেস্ট উডকাটারের মতো যা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি বা সৃজনশীল গল্প। আরেকটা কি? ক্রিয়েটিভ স্টোরি বা সৃজনশীল গল্প। এখন পরীক্ষাতে কোনটা আসে? ক্লাসে যারা শেয়ার মেনশন করো না বন্ধুদেরকে দ্রুত সময় শেয়ার মেনশন করে দাও। 20 জন পাবা আমার 20টা অ্যাডমিশনের বই গিফট। 20 জন পাবা 20টা আমার অ্যাডমিশন ইংলিশের বই গিফট। ওকে, এখন দেখো আমরা একটু খেয়াল করি সবাই যে দ্য ক্রো এন্ড দ্য পিকক, ট্রেডিশনাল স্টোরি গুলো আগে দেখাই, তারপর ক্রিয়েটিভ স্টোরি বা সৃজনশীল গল্পের কোন নির্দিষ্ট না, কিন্তু এটা কিভাবে লিখবা সেটা আমি শেখাই দিব। তো ক্রিয়েটিভ স্টোরি, এখন দেখো ধরো 9টা বোর্ড, 9টা বোর্ডের মধ্যে এই যে আমরা যদি সবাই একটু 24 সালের জিনিসটা খেয়াল করি, দেখো 9টা বোর্ডের মধ্যে ট্রেডিশনাল স্টোরি এর বাইরে অনেক সময় ক্রিয়েটিভ স্টোরি দিতে পারে, যা মূলত নিজে বানিয়ে লিখতে হয়, কোন নির্দিষ্ট বা ধরা বাঁধা গল্প নয়। 2024 সালের বোর্ড পরীক্ষায় 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি এসেছিল। 2024 সালের বোর্ড পরীক্ষায় 9টা বোর্ডের মধ্যে, কয়টা বোর্ডের মধ্যে? 9টা বোর্ডের মধ্যে কয়টা বোর্ডে? 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসছিল। তাহলে 9টা বোর্ডের 4টাতে কি আসছিল? 9টা বোর্ডের 4টাতে আসছিল আমাদের এই ট্রেডিশনাল গল্প। আর 9টা বোর্ডের মধ্যে 5টাতে আসছিল কি? ক্রিয়েটিভ স্টোরি বা সৃজনশীল গল্প। সৃজনশীল গল্প কোনগুলা সবই আমি শেখাবো। এখন তার আগে ট্রেডিশনাল স্টোরির সাজেশন গুলো দিয়ে দিই। 9টা বোর্ডের মধ্যে দেখো 4টাতে আসছিল ট্রেডিশনাল গল্প, ঠিক আছে? প্রচলিত যে গল্প আছে সেই প্রচলিত গল্পগুলো কে কে? দ্য ক্রো এন্ড দ্য পিকক। আচ্ছা, একটা কাক, সে একটা ময়ূরকে ধরে সে ময়ূরের রেখমগুলো পরে কাক ময়ূর হইতে চাইছিল, 1 নাম্বার। 2 নাম্বারটা, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, অর্থই সুখ বয়ে আনতে পারে না। মানি ক্যান ব্রিং হ্যাপিনেস, অর্থই কি? অর্থই সুখ বয়ে আনতে পারে না। এটা হচ্ছে একজন ধনী ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, সে তার এক মুচি প্রতিবেশীকে 1 ব্যাগ টাকা দেয়। তো এই টাকা লাগবে, টাকার নিরাপত্তা নিয়ে তার ঘুমায় না যে টাকা যদি চুরি হয়ে যায়। তো মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। এরপরে অ্যান অ্যান্ট এন্ড দ্য ডগ, ঘুঘু পাখি আর পিঁপড়ার গল্প। এটা তোমরা কে কে পড়েছো? ঘুঘু পাখি আর পিঁপড়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু আমি ইমেইল লেটার এগুলো নিয়ম শেখাবো। এরপর দেখো হোয়াট দেয়ার উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায়। ঈশ্বর জান, থ্যাংক ইউ। হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। দেখো এরপর 5 নাম্বারটা, কিং লিয়ার এন্ড হিজ ডটার, কিং লিয়ার আর তার 3 কন্যার গল্প। এই যে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা কিন্তু তৃষ্ণার্ত কাকের গল্প। তারপরে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, পোশাকই মানুষকে মহৎ করে না, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গল্প, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট। এরপরে ডিভোশন টু মাদার, মাতৃভক্তি, ডিভোশন টু মাদার বা মাতৃভক্তি। এরপর অ্যান অনেস্ট উড কাটার, একজন সৎ কাঠুরের গল্প, অ্যান অনেস্ট উড কাটার। এরপরে 8 নাম্বারটা দ্য লায়ন এন্ড মাউস। তারপর নোবডি ট্রাস্ট এ লায়ার, বাঘ আসছে বলে গ্রামবাসীকে মিথ্যা কথা বলে সে ডেকে আনতে। এরপর একদিন সত্যি বাঘ আসে, সেদিন গ্রামবাসী আসে না। সো এই 10টা হচ্ছে ট্রেডিশনাল গল্প, এই 10টা তোমাদেরকে পড়তে হবে, ক্লিয়ার? এই 10টা হচ্ছে ট্রেডিশনাল গল্প। এবার 9টা বোর্ডের মধ্যে 4টাতে আসছে ট্রেডিশনাল গল্প, তাহলে বাকি 5টা আসছে ক্রিয়েটিভ স্টোরি। তো তোমরা কোনটার মধ্যে পড়বা একমাত্র আল্লাহ জানে। ট্রেডিশনালও দিতে পারে, ক্রিয়েটিভও দিতে পারে। এখন ট্রেডিশনাল গল্প যেগুলো, এটা মূলত নিজে বানায় লিখতে হয়, কোনো নির্দিষ্ট বা ধরাবাঁধা গল্প না, কিন্তু এখানে সিস্টেম আছে। কি আছে? সিস্টেম আছে। যদি ট্রেডিশনাল গল্প আসে, মনে করো এর মধ্যে থেকে যে কোনো একটা ট্রেডিশনাল গল্প আসে, তো সেটা লেখার সিস্টেমটা আমি একটু তোমাদেরকে বলি। প্রথম কথা, স্টোরিতে কোনো শব্দের লিমিটেশন নাই, এবং তোমাদের মার্কস কত? 15। তো একটু বড় করে লিখলে আরো ভালো, 15 মার্কস, তো একটু বড় করে লিখলে ভালো। আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, প্রথমে লিখবা টাইটেল। কি দিবা স্টোরিতে? টাইটেল। তুমি দিলা যে অ্যানসার টু কোশ্চেন নং 8, 8 নং প্রশ্নের উত্তর। অ্যানসার টু কোশ্চেন নং 8, 8 নং প্রশ্নের উত্তর তুমি দিলা। 8 নং প্রশ্নের উত্তর দিয়ে টাইটেল, TITLE, টাইটেল লিখলা তুমি। টাইটেল দিয়ে টাইটেলটা লেখলা যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, অর্থই সুখ বয়ে আনতে পারে না। এই বাংলা অনুবাদ আমাদের দেয়া লাগবে না, এটা আমি তোমাদের জন্য দিয়েছি, কিন্তু এটা পরীক্ষার হলে দেয়া লাগবে না। তুমি জাস্ট টাইটেলটা ইংরেজিতে দিলা যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। এরপরে স্টোরি বা গল্প কখনো এক প্যারায় লিখবা না। স্টোরি বা গল্প কখনোই এক প্যারায় লেখার দরকার নাই, অবশ্যই প্যারা দিয়ে লিখবা। এখানে আমি কয়টা প্যারা দিচ্ছি? 1 2 3 4। তোমরা যখন তোমাদের টেক্সট বুকে প্যাসেজ বা গল্প পড়ো, সেখানে কি এক প্যারায় তোমরা পড়ো? গল্প কোনোদিন এক প্যারা হয় না। গল্প অবশ্যই 3 প্যারা, 4 প্যারা, 5 প্যারা, 6 প্যারা দিয়ে লিখবা। আর যেহেতু 15 মার্কস, একটু ডিটেইলস লেখার চেষ্টা করবা।
তোমাদের রিটেনে আমি আবারও বলি, গ্রাফ চার্টে 15, স্টোরিতে 15, আর ইমেইল বা লেটারে 10, 15 15 30 আর 10 40। এই 40-এ যদি খারাপ রেজাল্ট করো তাহলে কিন্তু খবর আছে। এই রিটেনকে পাত্তা না দেয়া বা গুরুত্ব না দেয়া, এইভাবে যদি কেউ চিন্তা করো সে কিন্তু ভুল করবা। এই 40 খারাপ হলে কিন্তু, এই 40 মার্কস খারাপ হলে কিন্তু স্টোরি লেখা, লেটার লেখা খারাপ হলে কিন্তু এর জন্য পস্তাইতে হবে। ক্লিয়ার? এই জন্য আমি বলতেছি যে প্যারা দিয়ে সুন্দর করে বড় করে লিখো 15 মার্কস, যাতে স্যার তোমাকে মিনিমাম 13 মার্কস 14 মার্কস দেয়। আর স্টোরি অবশ্যই প্যারা দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? এখন আসো ট্রেডিশনাল স্টোরি, আমরা বিষয়টা বুঝলাম যে এইগুলা কিভাবে লিখবা সেটা এখন আমি দেখাইলাম। এরপর আসো তাহলে সৃজনশীল গল্প যদি হয় তাহলে আমরা কি করব। তো সৃজনশীল গল্প আরো সহজ। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও না, দ্রুত সবাই শেয়ার করে ফেলো। বন্ধুদেরকে মেনশন না থাকলে এখনই মেনশন দিয়ে ফেলো। দেখো তো ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখবা। আমরা ঢাকা বোর্ড 2024 গত বছর, তোমরা তো 25 ব্যাচ, গতবারের পরীক্ষাতে ঢাকা বোর্ডে একটা ক্রিয়েটিভ স্টোরি বা সৃজনশীল গল্প দিছে। তো এইটারই আমরা ইনপুট হিসেবে নিব। মনে করো এইটা আসছে, তোমাদেরও আসছে 25 সালে, সাপোজ ফর এক্সাম্পল, কিন্তু এটা বোর্ডের কোশ্চেন। তো এটা 24 আসছে। তো বলছে দ্য ফলোইং স্টোরি ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি। এটা হচ্ছে এই যে নিচে যে স্টোরিটা দেওয়া আছে, এটা একটা গল্পের শুরু। তো কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস। এই স্টোরিটা তুমি তোমার নিজের ভাষায় কমপ্লিট করো। এখন ক্রিয়েটিভ স্টোরিতে টাইটেল দেয়া বাধ্যতামূলক না, তবে আমরা দিতে হবে। টাইটেল সাররা মানে চায় না, কিন্তু না চাইলেও, চায় না মানে দেয়া যাবে না, মানে বাধ্যতামূলক না যে দিতেই হবে। কারণ সৃজনশীল গল্প এক একজন এক এক ভাবে শেষ করবে। তো যে যেভাবে শেষ করুক, তার মনে হলে সে টাইটেল দিবে, না হলে না দিবে। কিন্তু আমাদের সর্বোচ্চ বেস্ট অ্যান্সার তারই হবে যে টাইটেল দিয়ে সুন্দর একটা প্রেজেন্ট করতে পারবে। তো আমরা একটু খেয়াল করি এখানে কি বলছে, যে রায়হান ইজ এ স্টুডেন্ট হু হ্যাজ রিসেন্টলি পাসড দ্য এইচএসসি এক্সাম। রায়হান একজন ছাত্র যে সম্প্রতি এইচএসসি পরীক্ষা পাস করেছে, অবটেইনিং আনএক্সপেক্টেড মার্কস, যে একটা আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত একটা মার্কস পেয়েছে। তো রায়হান সম্প্রতি এইচএসসি সে পাস করছে, ফেল করে নাই, কিন্তু সে পাস করছে, ফেল না, পাস করছে এবং আনএক্সপেক্টেড রেজাল্ট করছে, সে আনএক্সপেক্টেড মার্কস। তো হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় অতটা মনোযোগী ছিল না। রাদার হি পাস টাইম আইডলি, বরং সে আরো পাস টাইম সময় অতিক্রম করতো, সময় কাটাতো আইডলি অলসভাবে এন্ড ডিসওবিডিয়েন্টলি, এবং অনানুগত্যের সাথে। অনানুগত্য মানে কোন শিক্ষক টিক্ষক, বাবা মা, গার্ডিয়ান কারো কথা সে শুনতো না, অলস সময় কাটাতো। বাট কিন্তু আফটার হিজ টেস্ট এক্সাম, কিন্তু তার টেস্ট পরীক্ষার পর, কিন্তু তার টেস্ট পরীক্ষার পর ড্যাশ। এখন টেস্ট পরীক্ষার পর কারণ সে ছিল অলস, সে ক্লাসে মনোযোগী ছিল না, কিন্তু তারপরও এইচএসসি তে সে পাস করছে এবং আনএক্সপেক্টেড রেজাল্ট করছে। আনএক্সপেক্টেড রেজাল্ট করছে তাহলে কি, টেস্ট পরীক্ষার পরে সে দিন রাত পরিশ্রম করছে, টেস্ট পরীক্ষার পরে সে হার্ড ওয়ার্ক করছে, যে কারণে সে আনএক্সপেক্টেড মার্কসটা পেয়েছে। এখন এটা একটা সৃজনশীল গল্প। এখন এই গল্পটা আমাদের নিজের ভাষায় শেষ করতে হবে। এখন যে কেউ, তোমরা যে কেউ মনে করো খারাপ স্টুডেন্ট, এখন সে পড়াশোনায় অমনোযোগী, কিন্তু টেস্টের পরে, আফটার হিজ টেস্ট এক্সাম, তার টেস্ট পরীক্ষার পরে, when result got published, যখন ফলাফল প্রকাশিত হয়, সে দেখে যে টেস্ট পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে। ঠিক আছে, তখন তার ভীষণ মন খারাপ হয়, সে কান্নাকাটি করে এবং সে মনে মনে ভাবে যে কিভাবে সে এখান থেকে ফিরে যেতে পারে। তারপর তার পছন্দের যে শিক্ষক, তার কাছে রায়হান যায় এবং তার সাথে সে তার সমস্ত বিষয়গুলো খুলে বলে, তার রেজাল্ট সহ সবকিছু সে স্বীকার করে নিজের ব্যর্থতা। তখন শিক্ষক তাকে কয়েকটা উপদেশ দেয়, নির্দেশনা দেয়, গাইডেন্স দেয়। রায়হান শিক্ষকের অনুপ্রেরণা পেয়ে দিন রাত পরিশ্রম শুরু করে, একেবারে কনসিস্টেন্টলি সে পড়াশোনা চালিয়ে যায়। এক মুহূর্ত সময় তারপরে আর সে নষ্ট করে নাই, সবকিছু বাদ দিয়ে সে একদম সোললি কিপ স্টাডিং, ফোকাসিং অন হিজ স্টাডি, তার পড়াশোনায় সে ফোকাস করে যায়। এইভাবে সে টেস্টের পরে 3 মাস লাগাতার পরিশ্রম করতে 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 সমস্ত সাবজেক্ট রিভিশন, নোট করা, সবকিছু রেডি করে পড়াশোনা করে, এবং এই যে পরিশ্রম, এই পরিশ্রমের ফলাফলটাই সে তার এইচএসসি পরীক্ষাতে পায়। এবং সে সারপ্রাইজিংলি সবাইকে সারপ্রাইজ দিয়ে এইচএসসি পাস করে একটা আনএক্সপেক্টেড মার্কস নিয়ে। তার পরিস্থিতি এটা ফসল। সো এট দ্য এন্ড, লাস্টে গিয়ে তুমি এটাতে একটা টাইটেল দিয়ে দিতে পারতেছো। কি টাইটেল? যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি।
সো এখন আসো, এই যে একটা স্টোরি আমি তোমাদেরকে বললাম ক্রিয়েটিভ স্টোরি, এখন এটা এক একজন স্টুডেন্ট এক এক ভাবে লিখবে, বাট বেস্ট ওয়ে কোনটা, বেস্ট ওয়ে কোনটা আসো আমি তোমাদেরকে দেখাই। লেখার নিয়ম, ধরো তোমাকে এক খুব খেয়াল করে, এটা ভালো আছে, কেউ তোমার এই জিনিস এভাবে বুঝাইতে পারবে না। ক্রিয়েটিভ স্টোরি তোমাকে আমি একটা ইউনিক ওয়ে বলতেছি, পুরো যে কোনো ক্রিয়েটিভ স্টোরি দিক তোমার জন্য সেটা পানি কিভাবে। লেখার নিয়মটা একটু খেয়াল করো। প্রথমে এই গল্প যা দিবে ওইটুক তুমি পড়বা, ওইটুকু পড়ে মনে মনে এই গল্পের একটা টাইটেল নির্ধারণ করতে হবে মনে মনে, যে আমি এই গল্পটা শেষ করব এমন ভাবে যে লাস্টে যে আমি এই টাইটেলটা ব্যবহার করে দিয়ে আসতে পারবো। সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। সো ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তাই ইচ্ছা থাকিলে উপায় হয়। সো তাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সত্যতাই সর্বোৎকৃষ্ট পন্থা। ঠিক আছে, সো আমি এটা কিন্তু ট্রেডিশনাল গল্প না, এটা সৃজনশীল গল্প। তুমি যেভাবে কমপ্লিট করবে ওইভাবেই কারেক্ট, তুমি যেভাবে শেষ করবা ওভাবেই কারেক্ট। তো তুমি এমন ভাবে শেষ করো যে লাস্টে যে তুমি একটা টাইটেল প্রমাণ করে দিতে পারবা। তোমার গল্পটার এন্ডিংটা তুমি এমন ভাবে নিবা যে লাস্টে তুমি একটা টাইটেল দিয়ে আসতে পারবা। তো টাইটেল মনে মনে, যখন তুমি এই গল্পটা এইটুক পড়েছো, মনে মনে একটা টাইটেল ধারণ করো, তারপরে লেখা শুরু করবা। শেষে বা উপসংহারে গিয়ে ওই টাইটেলটা প্রমাণ করে দিবে। লাস্টে লেখা যখন শেষে যে ওই টাইটেলটা তুমি প্রমাণ করে দিবা, যে তার মানে এই যে রায়হান যে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট করছে, কেন এই টেস্টের পরে যে সে হার্ড ওয়ার্কটা করছে, পরিশ্রমটা করেছে এই কারণে। সো তাই ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, লাস্টে যে তুমি এটা প্রমাণ করে দিলে। এখন এরকম টাইটেল কে কে আছে আমরা একটু দেখি। সো খেয়াল করো, এই যে রায়হানের যে টাইটেল, যেটা ঢাকা বোর্ড 2024 আসছে, তো তুমি এই গল্পটাতে এখন দেখো টাইটেল সারা বাধ্যতামূলক চায় না, মানে বাধ্যতামূলক না যে ক্রিয়েটিভ স্টোরিতে বা সৃজনশীল গল্পে তোমাকে টাইটেল দিতে হবে, বিষয়টা বাধ্যতামূলক না, কিন্তু এটা দিলে বেস্ট। এটা যদি তুমি দাও তাহলে এটা বেস্ট বেস্ট। যেমন এখানে আমি যদি পরীক্ষার্থী হইতাম, তাহলে আমি এই যে রায়হানের মনে করো 24-এর এইচএসসি পরীক্ষার্থী, আমি তাহলে প্রথমে টাইটেল দিতাম ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এরপরে রায়হানের গল্পটা আমি যেভাবে তোমাদের শোনালাম, যে টেস্টের পরে সে দিন রাত এক করে পড়াশোনা করছে, এই কারণে সে একটা এক্সপেক্টেড রেজাল্ট এইচএসসি পাস করেছে। তো টাইটেল দিলাম এই যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই গল্পটা আমার মতো করে কমপ্লিট করে যেতাম। ক্লিয়ার? এখন আসো, তো এখন এই রায়হান তো দিচ্ছে, এখন আবার যে রায়হান দিবে এর তো কোনো গ্যারান্টি নাই, আবার সব গল্পে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস মিলে যাবে তাও তো না। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা অনেকগুলো টাইটেল তোমাদের জন্য রেডি করে রেখেছি। দেখো, এর যে কোনো টাইটেল তুমি ব্যবহার করতে পারবা তোমার গল্পের প্রয়োজনে। যেমন টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, সময়, এটা রায়হানের গল্পে খাটানো যায়। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রায় হিউম্যান, মানুষ মাত্রই ভুল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গান, এর যে কোনো টাইটেল তুমি দিতে পারো। সৃজনশীল গল্পে ওই গল্পটা পড়ে এর মধ্যে থেকে যেটা তোমার পারফেক্ট মনে হয় সেই টাইটেলটা তুমি ব্যবহার করে দিবা। পেশেন্স ইজ বিটার বাট ফ্রুট ইজ সুইট, সবুরে মেওয়া ফলে। মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস, সকল অনর্থের মূল। মনে করো টাকা পয়সা নিয়ে দিছে, তুমি এই টাইটেলটা ইউজ করে দিয়ে আসবে, মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস, অর্থই সকল অনর্থের মূল। তারপরে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, যেটা আমি দেখালাম, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। এর যে কোনোটা তোমার যে সৃজনশীল গল্প দিবে ওইটার সাথে যেটা সামঞ্জস্য ওটা তুমি লিখে দিয়ে আসবা। অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, এটাও ব্যবহার করা যায় রায়হানের গল্পে, যেমন কর্ম তেমন ফল। তারপরে সঙ্গীত দ্বারা মানুষ চেনা যায়, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গীত দ্বারা মানুষ চেনা যায়। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। এরপরে দেখো আরো আছে, all's well that ends well, সব ভালো তার শেষ ভালো যার, এইটাও কিন্তু রায়হানের গল্পে খুব ভালোভাবে খাটানো যায়। একাধিক টাইটেল ব্যবহার করা যায়। সৃজনশীল গল্প তুমি যেভাবে শেষ করবে ওইটা ওইভাবে শেষ হবে, এটা কোনো ধারাবাহিক গল্প না। যেমন অ্যান অনেস্ট উড কাটার গল্পে কি একটা নির্দিষ্ট গল্প, ওই বাইরে তুমি লিখতে পারবে না। জলপুরি এসে প্রথমে একটা স্বর্ণের কুঠার উঠায়, তারপরে ডায়মন্ডের কুঠার উঠায়, তারপরে লোহার কুঠার উঠায়, লাস্টে যে অরিজিনালটা উঠায়। তো না, ধরা বাঁধা না, তুমি যেভাবে শেষ করবা। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো তার শেষ হলো যার। বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। এরপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এ ফ্রেন্ড ইন নিড এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, নাচতে না জানলে উঠান বাঁকা। মর্নিং শোজ দ্যাট, উঠতি মূলা পত্তনে চেনা যায়, মানে শুরু দেখে বলা যায় দিনটা কেমন যাবে। তারপর দেখো, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের পর অসময়ের 10 পর। আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার, দুঃখের পরে সুখ আসে।
ডিলিজেন্স ইজ দ্য মাদার গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের মূল। অল কবে অল নষ্ট, অতি লোভে তাতি নষ্ট। এবার অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। তো এর যে কোনো টাইটেল, এই যেগুলো তোমাদেরকে আমি দেখালাম, এইগুলা তুমি মাথায় রাখবা, তোমার যে গল্প আসে সেই গল্পের সাথে যেটা খাপ খায় ওটা তুমি করে দিবা। ক্লিয়ার? এইভাবে লেখাটা স্টার্ট করবা যে অ্যানসার টু কোশ্চেন নং 8 টাইটেল দিয়ে এবার তুমি তোমার ক্রিয়েটিভ স্টোরিটা এখানে লিখে ফেললা। ঠিক আছে? এরপরে তুমি তোমার ক্রিয়েটিভ স্টোরিটা কন্টিনিউ করলা। তবে টাইটেলে যখন তুমি দিবা তখন তোমার লেখাটা কিন্তু অন্যদের চেয়ে অটোমেটিক্যালি আগায় গেল। আচ্ছা, এরপরে আসো আমরা ইমেইলটা লেখা নিয়ম এবং ইমেইলের সাজেশনটা দেখি। প্রথম কথা, ইমেইল পড়তে হবে কোনগুলো, এই সেশন আমি তোমাদেরকে আগেও দিয়েছি। এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবা ইমেইল। তারপরে আমি লেখার নিয়ম খাচ্ছি সবাইকে। ঠিক আছে? দেখো, প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, তোমার বন্ধু এখন আসবে দুইটা 9 নাম্বার কোশ্চেন এবং এটা তোমাদের লাস্ট কোশ্চেন। 9 নাম্বার এবং এটা তোমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে? এটা 9 নাম্বার কোশ্চেন এবং এটা লাস্ট কোশ্চেন। এখন 9 নাম্বার কি আসবে? হয়তো ইমেইল না লেটার। ইমেইল দিলে লেটার দিবে না, লেটার দিলে ইমেইল দেবে না, তবে লেটার আসার সম্ভাবনাও কম না। ঠিক আছে? লেটারও আজকাল অনেক আসে, একটা সময় ছিল শুধু ইমেইল আসতো, এখন স্যাররা লেটারের দিকে স্যাররা বেশি ঝুঁকেছে। সো লেটার আসতে পারে, ইমেইল আসতে পারে, এখানে আমি দুটোই শেখাবো। তো এইচএসসি পরীক্ষা করার প্ল্যান কি এটা জানতে চাইছে তোমার বন্ধু। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তোমার ছোট ভাই বা ছোট বোন সে পত্রিকা পড়ে না, তার পত্রিকা পড়ানোর গুরুত্ব জানে। শোনো, লেটারে সাজেশন নিয়ে যাও কিন্তু। রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, জানতেছে তোমার বাবা, তোমার প্রস্তুতি কেমন। টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, পড়াশোনার অগ্রগতি হচ্ছে কিনা ঠিক মতো, এটা তোমার কোনো ভাই বা বোন বা গার্ডিয়ান জানতে চাইছে। কংগ্রাচুলেশন ইন ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার ছোট ভাই ছোট বোন বন্ধু কেউ একজন একটা মারাত্মক সাকসেস অ্যাচিভ করছে লাইফে, তাকে কংগ্রাচুলেশন জানিয়ে। অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সার্ফিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করে সময় নষ্ট না করার উপদেশ দিয়ে। এটা লেটারেও আসবে, এটা ইমেইলে আসবে, যেটাতে দিক এটা 2-3টা বোর্ডে পাবো অন্তত। আস্কিং অ্যাডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্ট, বিদেশি স্টুডেন্টদের জন্য ভর্তি প্রক্রিয়া জানতেছে। এরপর কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের, মানে তোমার একজন বন্ধু তার বাবা বা মাকে হারিয়েছে, মানে মারা গিয়েছেন তার বাবা বা মা, তো তাকে একটা সমবেদনামূলক ইমেল লিখে, কন্ডোলেন্স মেসেজ মানে সমমর্মিতা সমবেদনা জানিয়ে আর কি। এখন ইমেইল লেখার নিয়মটা একটু আমি তোমাদেরকে অ্যাট এ গ্লান্স দেখাই দিই। প্রথম কথা হচ্ছে ফ্রম টু সেন্ড সাবজেক্ট, এই চারটা এক বরাবর হবে কলমটা। ইমেইল লেখার নিয়ম, ইমেইল অবশ্যই কি আছে এখানে দেখো তো, ইমেইল অবশ্যই এক পেজে লিখতে হবে। আর লেটারে কোনো পেজ নাই, তুমি তোমার মন মতো লিখতে পারবা। ঠিক আছে? ইমেইল অবশ্যই এক পেজে লিখতে হবে। ইমেইল একবারে 100% তোমাদেরকে এক পেজে লিখতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি। ফ্রম টু সেন্ড সাবজেক্ট, চারটা জিনিস। তাহলে ফ্রমে হচ্ছে তোমার যে নাম, তুমি সেটা। এবার ইমেইলের অ্যাড্রেস, তোমার নাম হওয়া সত্ত্বেও এটা আজীবন স্মল লেটারে হবে, রায়হানের আর ছোট হাতের, তো raihan@gmail.com ফ্রম। আচ্ছা, এবার টু, তুমি ফ্রম লিখেছো, টু লিখেছো, টুতে যার কাছে পাঠাচ্ছ, ধরো আমি লিখতেছি, তাহলে আমি রায়হান, কাকে আমি কামালকে, তাহলে কামালও ছোট হাতের এখানে, কারণ ইমেইল অ্যাড্রেস আজীবন স্মল লেটারে হয়, kamalhosen@gmail.com। এবার ফ্রম গেল, টু গেল। এবার সেন্ড, কখন পাঠাইছি আমি, টাইমটা সানডে, রবিবার 12 জানুয়ারি 2024 11 AM। ঠিক আছে? কোন বারে, কয় তারিখে, কয়টার সময়। তাহলে সানডে, সানডে রেস আবার ক্যাপিটাল লেটার, কারণ এটা তো আর ইমেইল অ্যাড্রেস না। ক্যাপিটাল লেটার 12 জানুয়ারি, মাসের নাম আজীবন বড়তের হয়, 12 জানুয়ারি 2025 11 AM 11 AM বা 11 PM, তোমার যে টাইম একটা দিলা। এবার সাবজেক্ট, কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, কি নিয়ে লিখেছি আমি, কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস। এখন এইখানে একটা জিনিস তোমরা সবাই ভুল করো, এই ফ্রম লিখেই দুইটা ফোঁটা দিয়ে দাও, টু লিখেই কলম দিয়ে দাও, সেন্ড লিখেই কলম দিয়ে দাও, সাবজেক্ট লিখেই কলম দিয়ে দাও, না, এইভাবে না। এই কলম চারটা হবে এক বরাবর, এটা যারা ভুল করে ওটা কিন্তু মার দিব। এই কলম চারটা হবে এক বরাবর। ঠিক আছে? এই যে এখানে দেখো, এখানে এক লাইন বরাবর হয়েছে, এরকম এক লাইন বরাবর জিনিসটা। ঠিক আছে? এক লাইন বরাবর, তাতে লেখার একটা সৌন্দর্য থাকবে। তোমরা যখন ফ্রম টু সেন্ড সাবজেক্ট এরকম দিয়ে দাও, তখন এরকম লাগে জিনিসটা। ঠিক আছে? এটা দেখতে লাগে। এখানে ফ্রম টু সেন্ড সাবজেক্ট লিখে আগে এই চারটা কলম স্কেল ধরে বা কুশি ধরে এক বরাবর দেওয়ার চেষ্টা করবা। এটা এক বরাবর, এক লাইন বরাবর দেওয়ার চেষ্টা করবা, দেখবা লেখাটা কিন্তু অনেক ডিফারেন্ট হবে। তো ফ্রম টু সেন্ড সাবজেক্ট চারটা জিনিস, এরপর সাবজেক্ট দিলা, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস।
এটা নেই। এইবার কাকে লিখতেছো, তার নামটা কামালকে। এইবার কে বড় হতে হবে, কারণ এইবার এটা ইমেল অ্যাড্রেস না। ডিয়ার কামাল, প্রিয় কামাল, ডিয়ার কামাল, আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড জিপিএ 5 ইন ইউর এইচএসসি এক্সামিনেশন। আমি জেনে আনন্দিত, ডিয়ার কামাল একটা কমা দিলা, এরপর লিখলা যে আমি জেনে আনন্দিত যে তুমি জিপিএ 5 পেয়েছো। তাহলে প্লিজ আই ওয়ান্ট টু হিয়ার দ্য হ্যাপি নিউজ অফ ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। তা তুমি জানো না যে আমি আসলে কতটা খুশি তোমার এই ব্রিলিয়ান্ট সাকসেসের খবরটা, হ্যাপি নিউজটা শুনতে পেরে। উইথ ডিস্টিংশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স, এবং তুমি ডিস্টিংশন মানে স্বীকৃতি অর্জনকারী মার্কস পেয়েছো ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথমেটিক্সে। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টলি কংগ্রাচুলেশন। দয়া করে আমার অন্তঃস্থল থেকে আমার কংগ্রাচুলেশনস অ্যাকসেপ্ট করো। আই উইশ ইউ ইভেন বেটার সাকসেস ইন লাইফ। জীবনে আমি তোমার আরো বড় সফলতা দেখতে চাই। নো মোর টুডে, আজ আর নয়। প্রে ফর মি, আমার জন্য দোয়া করবে। বেস্ট রিগার্ডস টু ইউর মাদার, তোমার মায়ের প্রতি, এন্ড লাভ টু দ্য ইয়াংস, আন্টির প্রতি ভালোবাসা থাকলো এবং ছোটদের প্রতিও ভালোবাসা রইলো। ইউর লাভিং ফ্রেন্ড রায়হান। শেষ। এটা অবশ্যই এক পেজে লিখতে হবে, ইমেইল অবশ্যই এক পেজে লিখতে হবে, ঠিক আছে? নো মোর টুডে, প্রে ফর মি, বেস্ট রিগার্ড টু ইউর মাদার এন্ড লাভ টু দ্য ইয়াঙ্গার। বেস্ট রিগার্ডস মানে সর্বোচ্চ শ্রদ্ধা, বেস্ট রিগার্ড মানে হাইয়েস্ট শ্রদ্ধা, সর্বোচ্চ শ্রদ্ধা রইল আন্টির প্রতি, এন্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু রায়হান। শেষ। এই জাস্ট ইমেল। মার্কস কত? 10। তুমি যদি এই জিনিসগুলো সোজা করে একটু সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারো, স্যার তোমাকে 10 এর মধ্যে ইজিলি 8-9 দিয়ে দেবে, ইজিলি 8-9 তোকে দিয়ে দিবে। আর এক পেজে লিখো ইমেল। ক্লিয়ার? সেই হচ্ছে ইমেল লেখার নিয়ম। আর এইটা হচ্ছে সাজেশন, এইগুলো পড়ে যাবে, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ হুবহু তোমরা কমন পেয়ে যাবা। এবার আসো আমরা লেটারে যাব। এখন 9 নাম্বার কোশ্চেন, তোমাদের লাস্ট কোশ্চেন এটা। হয় ইমেল দিবে, না হয় লেটার দিবে, ঠিক আছে? যে কোনো একটা। এখন যদি লেটার দেয় তাহলে লেটার লেখার নিয়ম এবং সাজেশন আমাদের শেখা উচিত। যদি লেটার দেয়, আজকে 20 জন পাবা আমাদের অ্যাডমিশনের বই গিফট, 20 জন, ঠিক আছে? দেখি কে কে পাও। যদি লেটার দেয়, লেটার লেখার নিয়মটা আমরা আগে শিখে ফেলি, ফ্রিকোয়েন্টলি দিয়ে দেয় আজকাল। দেখো, প্রথম কথা, যে লিখতেছে তার ঠিকানা, যে লিখতেছে, কে লিখতেছে? আমি লিখতেছি, তাই না? যে লিখতেছে তার অ্যাড্রেস, তার ঠিকানা। আচ্ছা, তাহলে আমি লিখতেছি মনে করো, তাহলে আমার ঠিকানা 12/2, 12 মানে 12 নম্বর রোডের 2 নম্বর বাড়ি, 12/2 90th ফ্লোর, 9 নম্বর ফ্লোর, ইস্টার্ন সোসাইটি। বিল্ডিং এর নাম কি, বা আমি যে সোসাইটিতে থাকি, ইস্টার্ন সোসাইটি। এটা কোথায়? ফার্ম গেট, ঢাকা। কোথায়? ফার্ম গেট, ঢাকা। আচ্ছা, এই যে গেল অ্যাড্রেস। এবার কবে লিখতেছি? 25 জানুয়ারি 2025, জানুয়ারির 25 তারিখে 2025 সাল। তাকে লিখতেছি আমি আমার বাবাকে, ঠিক আছে? কারণ আমার বাবা আমার লাস্ট পরীক্ষার রেজাল্ট এবং আমার পড়াশোনার প্রোগ্রেস জানতে চেয়েছেন। সো এখন আমি চিঠিতে লিখতেছি। প্রথম কথা, চিঠি কিন্তু এক পেজ হয় না। চিঠি তুমি যে কয় পেজ মন চায় সেই কয় পেজে লিখতে হবে, এক পেজে না। এটা তোমরা 2 পেজে লিখো, ঠিক আছে? চিঠি এক পেজে লিখো না, 2 পেজে লিখবা। মানে একটা পৃষ্ঠার এপিটোপিট, এক পেজ না। এক পেজ লিখে তুমি চিঠি ধরাইতে পারবা না, মন মতো হবে না জিনিসটা, ঠিক আছে? সো কারণ চিঠির মধ্যে এই এনভেলপ আছে, হ্যাঁ, চিঠির মধ্যে এই এনভেলপ আছে, এই ফ্রম টু, এনভেলপ, স্টাম্প, এইগুলা দিয়ে তুমি এক পেজে লিখলে এটা কখনো ভালো হবে না লেখাটা। এখানে চিঠি কখনো এক পেজে লেখার দরকার নেই। অবশ্যই তুমি চিঠি 2 পেজে লিখবা মিনিমাম। এর চেয়ে বড় করো তুমি, সমস্যা নেই। 3 পেজ, 4 পেজ, 5 পেজে, 100 পেজে তুমি লেটার লিখতে পারো। ইমেইল আর অ্যাপ্লিকেশন লিখতে হয় অবশ্যই এক পেজে, কিন্তু চিঠি তোমাকে এক পেজে লেখার কোনো নিয়ম নেই। সো এখন দেখো এখানে, তাহলে প্রথমে দিলাম 12/2 90th ফ্লোর, ইস্টার্ন সোসাইটি, ফার্ম গেট, ঢাকা। এবার 25 জানুয়ারি 2025, ডিয়ার ড্যাড, প্রিয় বাবা, প্রিয় বাবা। তো এবার প্রিয় বাবাতে, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ এন্ড স্পিরিট। আশা করি তুমি চিঠিটা পেয়েছো ভালো স্বাস্থ্যের অবস্থায়, ভালো মন মানসিকতায়। আই ওয়ান্টেড টু শেয়ার সাম পজিটিভ নিউজ উইথ ইউ। এগুলো তুমি দিলা। এখন চিঠিতে তুমি প্যারা দিবা। এই যে দেখো, আমি এই পর্যন্ত এক প্যারা দিয়েছি, এরপরে গ্যাপ দিয়ে এরপরে আমি এখান থেকে আরেক প্যারা দিয়েছি। তোমরা তো চিঠির জামানা পাও না, আমি চিঠির জামানা দেখেছি। আমার মামা সৌদি আরবে থাকতেন, ওইখান থেকে চিঠি লিখতেন গ্রামে, ঠিক আছে? তো ওই চিঠিগুলো আমি দেখেছি। সো চিঠিতে, আর অ্যাকচুয়ালি তোমরা যখন খাতায় চিঠি লিখবা, এটা এক পেজে না, অবশ্যই তুমি প্যারা দিবা। এই যে হচ্ছে 1 নম্বর প্যারা, এই যে হচ্ছে 2 নম্বর প্যারা চিঠির। আচ্ছা, এরপরে আসো, তাহলে কি কি দিলাম আমরা এখানে? অ্যাড্রেস, তারিখ, ডিয়ার ড্যাড। এই ফরম্যাট গুলো তোমরা ছবি তুলে নিতে পারো, আবার আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে। এরপরে আসো এখানে আরেক প্যারা, তাহলে 2 নম্বর প্যারার পরে এটা
3 নাম্বার প্যারা, এটা আমাদের 3 নাম্বার প্যারা, যে আই ফিল প্রাউড দ্যাট মাই হার্ড ওয়ার্ক এন্ড ইউর গাইডেন্স হ্যাভ পেইড অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, সবকিছু লিখলাম যে ইউর কনস্ট্যান্ট সাপোর্ট এন্ড গাইডেন্স হ্যাভ বিন ইনস্ট্রুমেন্টাল ইন মাই জার্নি, থ্যাংক ইউ ফর বিং মাই পিলার অফ স্ট্রেংথ। আচ্ছা, এই পর্যন্ত এটা তোমার লেটারের 3 নাম্বার প্যারা। এবার এরপরে এসে লাস্টে তুমি কনক্লুশনে বা শেষের দিকে আসতেছো যে বাবা নো মোর টুডে, আজ আর নয়, নো মোর টুডে, আজ আর নয়, লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন, তোমার সাথে শীঘ্রই মিট করার অপেক্ষায় আছি, লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ সুন, শীঘ্রই তোমার সাথে মিট করার অপেক্ষায় আছি, ইয়োরস লাভিং অনিক, তোমার ভালোবাসা অনিক। তো নো মোর টুডে বাবা, আজ আর নয়, লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ সুন, শীঘ্রই তোমার সাথে মিট করার অপেক্ষায় আছি, ইয়োরস লাভিং অনিক। ক্লিয়ার? তো এইখানে এসে তোমার স্টোরির কথাবার্তা শেষ হয়, কিন্তু মেইন পার্ট বাকি। তুমি যদি এনভেলপ না দাও তাহলে তোমার এই স্টোরি কোনো মিনিংই নাই, এটা হয়ে যাবে বেনামি চিঠি। বেনামি চিঠি বুঝো, অ্যানোনিমাস, বেনামি চিঠি, বেনামি পত্রের কোনো দাম নাই। তো তুমি যদি এই স্টাম্প না দাও, মানে এনভেলপ বলে এটাকে, ঠিক আছে, তুমি যদি এই এনভেলপ না দাও তাহলে তোমার এই চিঠির কোনো দাম নাই, এটা হয়ে যাবে বেনামি চিঠি, এর কোনো মূল্য নাই, স্যার কোনো মার্কস দিবে না তোমাকে। তাহলে এইটাকে কি বলে? এনভেলপ। তো এনভেলপটা আমাদের রাখতে হবে, তাহলে এনভেলপ তুমি আঁকলা দুই ঘরে। তো প্রথম ঘর কি? ফ্রম, মানে এটাকে যদি বাংলায় বলে তাহলে বলে প্রেরক। কি বলা হয়? প্রেরক। ইংরেজিতে, ঠিক আছে, তাকে বলে ফ্রমার টু, বাংলায় বলে প্রেরক আর প্রাপক। তো প্রেরক দেখো, ফ্রম, নেম অনিক, অ্যাড্রেস। এবার আমার নাম কি ছিল? যে ইয়োরস লাভিং অনিক, বাবা তোমার ভালোবাসার অনিক, তার মানে আমি হচ্ছি অনিক, আমি অবাগাই কি? অনিক। তাহলে ফ্রম, আমি প্রেরক, আমি চিঠিটা পাঠাচ্ছিলেন। নেম, এখানে যে নামটা দিবা ইয়োরস লাভিং এর পরে বা ইয়োর সিনসিয়ারলি দিয়ে যে নামটা দিবা সেই নামটাই এখানে অনিক। অ্যাড্রেস 12/2, 90th ফ্লোর, ইস্টার্ন সোসাইটি, ফার্ম গেট, ঢাকা 1205। এইখানে যে ঠিকানাটা দিয়েছো সেই সেম ঠিকানাটা এইখানে ফ্রমে, ফ্রম অংশে এনভেলপে এইখানে যে ঠিকানাটা দিয়েছো একদম হুবহু সেই সেম ঠিকানাটা। হ্যাঁ, এইখানে যে ঠিকানাটা দিয়েছো এই সেম ঠিকানাটাই তোমাকে এই জায়গায় দিতে হবে। তো ফ্রম, নেম দিলা অনিক, অ্যাড্রেস 12/2, 90th ফ্লোর, ইস্টার্ন সোসাইটি, ফার্ম গেট, ঢাকা 1205। এবার আজকাল আধুনিক চিঠিতে এই জিনিসটা আসছে মোবাইল নাম্বার দিয়ে, কারণ এখন মোবাইল নাম্বার আছে মানুষের। তো এটা পোস্টম্যানদের, ডাক পিয়নরা এই মোবাইল নাম্বারে ফোন করে তারপর অ্যাড্রেসে যায়। তো মোবাইল নাম্বারটা তুমি দেয়া লাগবে না, 09 দিয়ে বাকিগুলো স্টার দিয়ে দিলে, ঠিক আছে। এবার 2, কাকে লিখেছো? প্রাপক। প্রাপক কি? আমার বাবার নাম যা ছিল, তো তোমার বাবার নাম বা যে নাম মনে করো তুমি দিলা যে জহুরুল হক। হ্যাঁ, জহুরুল হক। আচ্ছা, এবার অ্যাড্রেস কি? অ্যাড্রেস হচ্ছে 12/6 মিরপুর, ঢাকা। হ্যাঁ, 12/6 মিরপুর, ঢাকা। মোবাইল নাম্বার 018, বাকিগুলো স্টার দিয়ে তুমি দিয়ে দিলা। এবার কর্নারে লিখতে হবে তোমাকে একটা স্টাম্প, কারণ স্টাম্প লাগাইতে হয়, ঠিক আছে। এই পোস্ট অফিস থেকে কিনে 5 টাকার আছে, 10 টাকার আছে, একটা স্টাম্প কিনে তোমাকে সেই স্টাম্প এখানে ব্যবহার করতে হয়। তো তোমাকে এখানে ওই স্টাম্পটা তুমি এখানে ব্যবহার করতে পারবে না, কিন্তু লিখে দিতে হবে যে এখানে একটা স্ট্যাম্প পড়বে, এনভেলপের কর্নারে এখানে একটা স্ট্যাম্প পড়বে। সো এখানে হচ্ছে স্ট্যাম্প। তাহলে ফ্রম আর টু আর স্ট্যাম্প। দেখো এটাকে টোটালটাকে বলা হয় এনভেলপ। তাহলে ফ্রম গেল, টু গেল, এনভেলপ গেল। আর ফ্রম টু তে কি থাকে? নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। সো এই হচ্ছে তোমার লেটার লেখার নিয়ম। এখন এটা অবশ্যই 2 পেজ লিখবা মিনিমাম। এটা কি ভাইয়া? এটা মিনিমাম 2 পেজ, ঠিক আছে। কম হইলেও জানো তোমরা এটা 2 পেজ লেখো, মিনিমাম 2 পেজ, নাহলে কিন্তু মার্কস কেটে দিবে স্যার। 1 পেজে যদি লিখো তোমাকে ভালো মার্কস স্যার দিবে না, কারণ 1 পেজে এতগুলা জিনিস তুমি 1 পেজে সুন্দর করে ধরাইতে পারবে না, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এই কারণে জিনিসটা একটু মাথায় রাখবো, ওকে। ক্লাসটাতে যারা লাইক বাটনটাতে ক্লিক করো না, একটা লাইক বাটনে তোমরা ক্লিক করে ফেলো। আচ্ছা, এরপরে আসো আমরা সামনের দিকে যদি আগাই। ভাইয়া স্টাম্প কখন বড় হাতের লিখতে হয়? স্টাম্প কোনো বড় হাতের না, মানে এসটা বড় হাতেরও দিতে পারো, ছোট হাতেরও দিতে পারো, ওটা নিয়ে তোমাকে কোনো সমস্যা নেই। এবার আসলে লেটার কোনগুলো আসবে আমি সাজেশন, এস লেখার ছোট বড় হাতের কোনো ইস্যু নাই ভাইয়া, তবে তুমি এস বড় হাতের দিও, এটাও বেটার। আচ্ছা, এবার 9 নম্বরে লেটার অথবা ইমেল যে কোনো একটা আসবে। ইমেল আসলে লেটার আসবে না, লেটার আসলে ইমেল আসবে না। এখন ধরো লেটার কোনগুলো তোমাকে পড়তে হবে আমি অ্যাডভাইজিং নট টু শেয়ার মিস ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে মিস ইনফরমেশন শেয়ার করে আজকাল অনেকে। তো তোমার
গার্ডিয়ান কেউ তোমাকে একটা লেটার লিখেছে, অথবা তুমি তোমার ছোট ভাই বা ছোট বোনকে একটা লেটার লিখেছো কি অ্যাডভাইজিং, যে কেউ, তুমি বলো বড় ভাই, তোমার ছোট ভাই বোন, তাকে সতর্ক করে অ্যাডভাইস দিয়ে, অ্যাডভাইজিং টু শেয়ার মিস ইনফরমেশন, সোশ্যাল মিডিয়াতে যাচাই বাছাই না করে ফলস ইনফরমেশন, মিথ্যা তথ্য, মিস ইনফরমেশন না ছড়াতে। এটা কিন্তু ভিভিআই, ঠিক আছে, এটা 5 স্টার, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ রিডিং পেপার রেগুলারলি, তোমার ছোট ভাই বোন নিয়মিত সে পত্রিকা পড়ে না, তো তাকে রেগুলার সেজন্য পত্রিকা পড়ে, এটা জানিয়ে। প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি পরে প্ল্যান কি, তোমরা কোথায় ঘুরতে যাবা, কি কি করবা, কি কি শিখবা, সেটা নিয়ে চিঠিতে জানতে চাইছে তোমার আরেক বন্ধু। সেটা ডেসক্রাইবিং সিনিক বিউটি অফ বাংলাদেশ, তোমার বিদেশের কোনো বন্ধু, সে হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য নিয়ে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন এটা জানতে চেয়েছে, তো তাকে তুমি একটা চিঠি লিখেছো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে, ডেসক্রাইবিং সিনিক বিউটি, ঠিক আছে, বাংলাদেশের সৌন্দর্য নিয়ে। তারপরে শোয়িং সিম্প্যাথি টু ডেঙ্গু এফেক্টেড ফ্রেন্ড, তোমার কোন একজন বন্ধু তার ইদানিং ডেঙ্গু হয়েছে, জানতে পেরেছে সে ডেঙ্গু আক্রান্ত, তো তাকে একটা সিম্প্যাথি লেটার লিখে, সিম্প্যাথি চিঠি, সহানুভূতি জানিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটা তো আমি একটু তোমাদেরকে পড়াইলাম, এটারই লেটার ভার্সন আর কি। অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার সুবিধা কি কি, তুমি তোমার ছোট ভাই বা ছোট বোন সে ইংলিশ শিখতে চায় না, তাকে তুমি ইংরেজি শেখার সুবিধা, গুরুত্ব, এই জিনিসগুলো লিখে। অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সার্ফিং, তোমার ছোট ভাই ছোট বোন সে ফেসবুকে আসক্ত, প্রচুর সময় সে ফেসবুকে নষ্ট করে, আর পরীক্ষার রেজাল্ট খারাপ হইতেই আছে, এখানে তাকে একটা উপদেশ দিয়ে, নট টু ওয়েস্ট টাইম সার্ফিং ফেসবুক। প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম, আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে, তোমার আসন্ন যে সামনে এইচএসসি পরীক্ষাটা, এটার প্রস্তুতি কেমন এটা জানতে চাইছে তোমার বাবা, তাকে এটা জানিয়ে। এরপরে ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস এন্ড স্পোর্টস, তো আউটডোর গেমস, তোমরা আজকাল জেনারেশন খেলাধুলা করোই না, ক্রিকেট, ফুটবল, কোকারিকুলার অ্যাক্টিভিটিস, বাইরে খেলাধুলা, গেমস, স্পোর্টস এগুলো করোই না, এই কারণে এটার গুরুত্ব জানিয়ে তোমার ছোট ভাই ছোট বোনকে তুমি একটা লেটার লিখবা যে ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস এন্ড স্পোর্টস, আউটডোর গেমস খেলার গুরুত্ব, ইম্পর্টেন্ট জানিয়ে, যে কতটা ইম্পর্টেন্ট এগুলো খেলাধুলা করা। এটা তো এই 10টা, সো লেটার যদি দেয় 100% এই 10 থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা। লেটার যদি দেয় একেবারে 100% গ্যারান্টেড এই 10 থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা। ক্লিয়ার? সো এই হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন 9 নাম্বার, এরপরে আর তোমাদের ফার্স্ট পেপারে কোনো টপিক নাই, 9 এসে তোমাদের শেষ হবে। আর পরবর্তী ক্লাসটা আমি একটু তোমাদেরকে জানাই দিই, এটা হচ্ছে 1 তারিখ, পরবর্তী ক্লাস 1 তারিখ মঙ্গলবার রাত 8:30, ইংরেজি দ্বিতীয় পত্র 100 মার্কসের প্রস্তুতি। শুভকামনা এইচএসসি 2025, ক্লাসটা রেকর্ডেড থাকবে। আর 20 জন যারা যারা অ্যাডমিশনের বই গিফট পেয়েছো, ঠিক আছে, আমি একটু তাদেরকে নাম প্রকাশ করে দিব, এবং পিডিএফ ও ক্লাসের পিডিএফ আমি আমার পেজে পোস্ট করে দিব, ঠিক আছে, ক্লাসের পিডিএফ এবং কে কে জয়ী হয়েছে সেই নামের লিস্ট, এটা আমি তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি আপডেট করে, ঠিক আছে। 100 মিনিট, হ্যাঁ 108 মিনিট মতো হয়েছে। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওকে ক্লিয়ার। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। স্যার এতগুলো, এটা মুখস্থ করা না, লেটার আসলে মুখস্থ করা লাগে না, এখানে তো জাস্ট এগুলো পড়লে লেখা যায়, যে এগুলো মুখস্থ করার সব দরকার নেই, 3-4 বার করে পড়ে গেলাম বা 2-3 বার করে পড়ে গেলাম, বা ইমেইলটা একটু দেন। আচ্ছা ঠিক আছে, দেখো ইমেইলের লেখার নিয়ম হচ্ছে এইটা, ফ্রম টু সেন্ড সাবজেক্ট, ইমেইল কিন্তু আসবে না রে, লেটার আসবে না পরীক্ষাতে, ফ্রম টু সেন্ড সাবজেক্ট দিয়ে কোলন গুলো এক সোজা বরাবর দিবা, এই নিয়ম। এটা চাইলে তুমি ছবি তুলে নিতে পারো, ক্লাসের শেষে পিডিএফ ও পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, সো হ্যাঁ হ্যাঁ, বই অনেকে পাবা আজকে, 20 জন বই পাবা, 20 জন। সো পরবর্তী ক্লাসের রুটিন হচ্ছে 1 তারিখ মঙ্গলবার রাত 8:30, ইংরেজি সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ঠিক আছে। ওকে, কমন পাইলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, লেটার 2 পেজ লিখবা, মিনিমাম লেটার 2 পেজ লিখবা, ঠিক আছে, লেটার একটু বড় লিখো, লেটার 1 পেজে লেখার নিয়ম নাই। ইংলিশ সেকেন্ড পেপারে যেটা আসে ওইটাকে বলে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, গাধা। ইংলিশ সেকেন্ড পেপারে আসে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, আর ফার্স্ট পেপারে আসে ইনফর্মাল লেটার, মানে ইমেইল অথবা চিঠি, বোঝা গেছে। স্যার ক্রিয়েটিভ স্টোরি লিস্ট দিয়েছেন, দিয়েছি, ওগুলো পড়ানো হয়ে গেছে,
ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখবে এগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে। ভাই আজকে অনেক হার্ড ওয়ার্ক করেছি, অনেকজনকে মেনশন দিছি, বই কিন্তু মাস্ট চাই। হ্যাঁ ঠিক আছে, বই কে কে বই বিজয়ী হয়েছে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কে কে বই বিজয়ী হয়েছে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্ষুধা লেগে গেছে তোমাদের আমি জানি, তা খাওয়া দাওয়া করো সবাই, ঠিক আছে। আর আমি পিডিএফ এবং কোন 20 জন বই বিজয়ী আমি সেটা জানাই দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে 1 তারিখ মঙ্গলবার রাত 8:30 সেকেন্ড পেপার 100 মার্কসের প্রস্তুতি। আই লাভ ইউ অল। গ্রামারের ক্লাস কিন্তু ভুলেও কেউ মিস দিও না, গ্রামারের ক্লাস কিন্তু ভুলেও মিস দিও না, গ্রামারের ক্লাস, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। সবার জন্য শুভকামনা, 25-এর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।